আমার পেটের বেবিটা মনে হয় আর বেঁচে নেই। তীব্র মাঝরাতে শরীর ঝাঁকিয়ে ডেকে তুলে আমার স্ত্রী নন্দিতা কথাটি বলল। আমার ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে অনেকটা রেগে গিয়েই বললাম, এসব কি কথা বলছো নন্দিতা? আমি সত্যিই বলছি, বেবিটা নড়াচড়া করছে না গতকাল থেকে। এবার আমি একটু অবাক হলাম। বিছানায় বসে চশমাটা চোখে দিলাম। নন্দিতা কাঁদো কাঁদো চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর পেটে কিছুক্ষণ হাত দিয়ে দিয়ে রাখলাম। মুহূর্তেই আমার শরীরে ঝাঁকুনি দিয়ে উঠল। সারা শরীর দিয়ে ঘাম ঝরতে থাকলো। নন্দিতা ঠিকই বলছে, পেটের বেবিটা সত্যিই নড়াচড়া করছে না। নন্দিতা কাঁদো কাঁদো স্বরে বলল, ওরা আবার আমার বেবিটাকে মেরে ফেলেছে তীব্র। ওরা আবার আমার সন্তানকে মেরে ফেলেছে বলেই আমায় জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি কাঠ হয়ে বসে রইলাম। আমার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। নন্দিতার কান্নার শব্দে সারা বাড়ির লোকজন জেগে গেল। বাবা মা, বড় ভাই, ভাবি সবাই আমার রুমে আসলো। ভাবি এসে নন্দিতাকে ধরে বলল, ভাবি কি হয়েছে নন্দিতা, কাঁদছিস কেন? এই অবস্থায় কাঁদা তো ঠিক না, এতে বেবির সমস্যা হবে তো বোন। কি হয়েছে বৌমা, এত রাতে কাঁদছো কেন? বলো আমাদের। তীব্র কিছু বলেছে? বাবা, তীব্র কি হয়েছে রে? বৌমাকে কিছু বলছিস নাকি? সবার প্রশ্ন যেন আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এখন আমি কিছুই ভাবতে পারছি না। ভয়ে আমার শরীর হিম হয়ে আসছে। নিজের সন্তানকে এভাবে প্রত্যেকবার হারানো একটা বাবার কাছে যে কতটা কষ্টদায়ক সেটাই একজন বাবাই জানেন। নন্দিতা ভাবিকে উদ্দেশ্য করে কান্না করতে করতে বলল, ভাবি আমাদের বেবি আর বেঁচে নেই। কথাটা শুনে মা, বাবা, ভাইয়া, ভাবি সবাই চমকে উঠল। মা কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, কি বললে বৌমা? আমার দাদু ভাই আর নেই মানে? কি অলক্ষণে কথা বললে তুমি? ভাবি নন্দিতা শান্ত হয়ে বসতো। কিভাবে বুঝলি বেবিটা বেঁচে নেই? নন্দিতা, ও নড়াচড়া করছে না ভাবি। কাল সকাল থেকে ও নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে। আমি ভেবেছিলাম পরে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন। নন্দিতার কথা শুনে ভাবি নন্দিতার পেটে কিছুক্ষণ হাত রাখলেন, রেখে চোখ সংকুচিত করে ভাইয়ার দিকে তাকালেন। এর অর্থ নন্দিতা যা বলছে সেটা সত্যি। ভাইয়া বলে উঠলেন, ওসব চিন্তা ভাবনা বাদ দাও। ওই রকম কিছুই হয়নি। তোমরা মিসেই চিন্তা করছো। আমি অ্যাম্বুলেন্সকে ফোন করছি। মেডিকেলে পরীক্ষা করলেই বোঝা যাবে আসল সত্যি কি। কিরে তীব্র, তুই কিছু বল। আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, হ্যাঁ, হসপিটালে নিয়ে গিয়ে পরীক্ষা করলেই সব বোঝা যাবে। ভাইয়া অ্যাম্বুলেন্সকে ফোন করলো। আমি নন্দিতার মাথায় হাত বুলাচ্ছি আর ওকে সান্ত্বনা দিচ্ছি। ভিতরে ভিতরে আমার আবারও সেই অজানা ভয় কাজ করা শুরু করে দিয়েছে। মা দরজার কাছে গিয়ে কান্না করছে আর বলছে, সব এই অপয়া মেয়েটার দোষ। ও আমার ছেলেটার জীবনে একটা খুশির সংবাদ এনে দিতে পারলো না। অলক্ষণে মেয়ে। বিয়ের সময় বারবার বলেছিলাম, এই মেয়েকে বিয়ে করিস না, একে দেখে আমার সুবিধা ঠেকছে না। এখন হলো তো। সর্বনাশের কিছু বাকি রইল? একবার নয়, দুইবার নয়, তিনবার। এই নিয়ে তিনবার হলো বাচ্চা নষ্ট হওয়ার। এই কুলাঙ্গার মেয়ের দোষ। মাকে উদ্দেশ্য করে বাবা বললেন, তুমি চুপ করবে? এখন এসব কথা না বললেই কি নয়? একে দেখছই এরকম একটা ঘটনা ঘটেছে। কিসের কি তুমি সান্ত্বনা দেবে? তা না করে উল্টাপাল্টা বকে যাচ্ছ। তুমি চুপ থাকো। এই অপয়া মেয়ের দিকে হয়ে কথা বলবে না একদম। ওই মেয়েকে আমি আর বাড়িতে রাখবো না। আমার অমন সুন্দর একটা ছেলের জীবন এই মেয়ের পাল্লায় পড়ে নষ্ট হতে দেব না। আমি তীব্রকে আবার বিয়ে করাবো। ইউ ব্লাডি ও ম্যান, কথাটি বলেই বাবা মায়ের দিকে তেড়ে গেল। ভাইয়া তখন বাবাকে থামিয়ে দিয়ে মাকে বলল, মা তুমি প্লিজ এখন চুপ করো। এসব কথা এখন বলার মানে হয় না। বাইরে সাইরেন বাজার শব্দ হচ্ছে। নন্দিতাকে অ্যাম্বুলেন্সে তুলে আমি, ভাইয়া আর ভাবি গেলাম সাথে। বেডে আধশোয়া হয়ে আছে নন্দিতা। তার পাশেই বসে আছি আমি। ও অনবরত কেঁদেই চলেছে। আমি ওর হাত শক্ত করে ধরে বসে আছি। নন্দিতা আমার দিকে করুণ দৃষ্টি নিয়ে বলল, তীব্র, আমি তোমায় কখনো বাবার সুখ দিতে পারবো না। তুমি আবার বিয়ে করে নাও প্লিজ। আমার জন্য তোমার কষ্ট আমি মেনে নিতে পারছি না। প্লিজ নন্দিতা, চুপ করো তুমি। ডাক্তাররা এখনই চলে আসবে। রিপোর্ট আসলে দেখা যাবে আমরা যেমন ভাবছি তেমন কিছুই হয়নি। তুমি মনে সাহস রাখো। কিছুই ঠিক হবে না তীব্র। আমি জানি। কি জানো তুমি? আমি একটা স্বপ্ন দেখেছিলাম গত পরশুদিন। কি স্বপ্ন? আগে তো বলনি। আগে বলিনি, কারণ তোমার মন খারাপ হবে এর জন্য বলিনি। এখন বলো, কি দেখেছিলে স্বপ্নে তুমি? আমি দেখলাম একটা বাচ্চা মেয়ে আমার চারদিক দৌড়ে বেড়াচ্ছে। মেয়েটার পরনে সাদা ধবধবে একটা ফ্রক ছিল। চোখ দুটি নীল, কি সুন্দর চুল। একটা প্রজাপতির পিছন পিছন ছুটে বেড়াচ্ছে। আর কি। আর মেয়েটা হঠাৎ হঠাৎ আমার দিকে তাকাচ্ছে আর মা মা বলে ডাকছে। আর আমি প্রত্যেকবার তার মা ডাকে চমকে উঠছি। তখনই নন্দিতা থেমে গেল। হাতের পিঠ দিয়ে চোখ মুছে বলল, কিছু না।
বাদ দাও। আমি জোর করে বলতে বললাম। তখনই তখনই কি নন্দিতা? তখন কোথা থেকে যেন তুমি এলে। মেয়েটা তোমায় দেখে বলতে লাগলো, মা, আমায় বাঁচাও। মা, মা, ওই লোকটা আমায় নিয়ে যেতে এসেছে মা। প্রত্যেকবার এই লোকটাই আমায় মেরে ফেলে মা। আমায় তুমি বাঁচাও। আমায় দেখে মেয়েটা এরকম বলল। তারপর তুমি এসে মেয়েটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছ। আমি শত চেষ্টার পরেও আটকাতে পারছি না। তোমার পা ধরে ওকে ভিক্ষা চাইলাম। তুমি আমায় লাথি মেরে ওই মেয়েটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছ। আমি মাটিতে পড়ে কাঁদতে লাগলাম। তুমি তখন মেয়েটাকে নিয়ে যাচ্ছ আর বলছো, আমি থাকতে তোর কোনো সন্তান হতে দেব না আমি। এবারেও মেরে ফেললাম বলি একটা বিকট হাসি দিলে। নন্দিতা এবার বলা শেষ করে আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি ভেবে পাচ্ছিলাম না কেন নন্দিতা এরকম স্বপ্ন দেখলো, আর কেনই বা আমায় সেখানে এরূপ পাষাণের মতো কাজ করতে দেখলো। আমি কিনা প্রত্যেকবার নিজের সন্তানকে মেরে ফেলি। ভাবনার অবসান ঘটিয়ে ডাক্তার আসলো। তারা নন্দিতাকে নিয়ে গেল এক্স রে করাতে। নিয়ে যাওয়ার সময় নন্দিতা আমায় দেখে অনেক কাঁদলো। আমি শুধু তাকে অভয় দিলাম, সব ঠিক হয়ে যাবে কথাটা বলে। আমি আর ভাইয়া বাহিরে অপেক্ষা করতে লাগলাম। মনে মনে ভাবলাম, পুরনো সেসব কথা। আমাদের বিবাহের 7 বছর অতিবাহিত হয়েছে। এই নিয়ে 3বার নন্দিতার সন্তান সম্ভব হলো। কিন্তু দুঃখের বিষয়, প্রত্যেকবারই কোনো না কোনোভাবে আমাদের সন্তানটা নষ্ট হয়ে যায়। প্রথমবার সে একটা মৃত শিশু জন্ম দিল। এরপর জন্মের পর কাছে গিয়ে দোলনায় দেখলাম কোনো সন্তান নেই। আর এখন এর ব্যাখ্যা আমাদের কাছে আজও নেই। ডাক্তাররা রিপোর্ট দেখতে গিয়ে মনে হলো চরম আতঙ্কে পড়ে গেলেন। তারাও হাতের পিঠ দিয়ে ঘাম মুছতে মুছতে নন্দিতার দিকে ভীতু নজরে তাকালো। এরপর আমায় সাইডে এনে বললেন, মিস্টার তীব্র, আপনার স্ত্রীর পেটে কোনো সন্তান নেই, কখনো ছিলও না। তীব্র অনেকটা চমকে উঠল। এটা কিভাবে সম্ভব? নন্দিতা তো 7 মাসের অন্তঃসত্ত্বা। ওরা সবাই এতদিন এটাই জানতো যে নন্দিতার গর্ভে তীব্রর সন্তান বেড়ে উঠছে। ডাক্তারের কথায় তীব্র ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, আপনারা এসব কি বলছেন ডাক্তার সাহেব? আমার স্ত্রী গর্ভবতী, আর আপনারা কি না কি বলছেন তার পেটে কোনো সন্তান নেই। দেখুন মিস্টার তীব্র, আমরা ডাক্তাররা কখনো শুধু কথায় বিশ্বাসী না, আমরা সবসময় রিপোর্টে বিশ্বাসী হই। রিপোর্টে কি লেখা আপনি নিজেই দেখুন, তাহলে নিজেই বুঝতে পারবেন। কথাটা বলে ডাক্তার সাহেব তার হাতের রিপোর্টটা তীব্রকে দেয়। তীব্র হাতে নিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল রিপোর্টের পানে। এই জীবনে এতটা বিষয় হয়তো সে হয়নি। কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। চোখের চশমাটা হাতে নিয়ে পাঞ্জাবির পকেটের কাছে হালকা স্লাইড করে পরিষ্কার করে আবারও চোখে দিয়ে রিপোর্টের দিকে তাকালো। না, রিপোর্ট সে প্রথমে যেটা দেখেছিল সেটাই আছে। রিপোর্টই স্পষ্ট লেখা, প্রেগন্যান্সি কোয়ালিটি নেগেটিভ। তীব্র কপালের ঘাম মুছতে মুছতে মনে মনে ভাবছে, তাহলে এতদিন ধরে নন্দিতার গর্ভে কি বেড়ে উঠছে? ওর গর্ভে কি আমার সন্তান বেড়ে উঠছে না? সেখানকার একটা চেয়ারে ধপ করে বসে পড়ে সে। হঠাৎ ফোনে রিং বেজে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে আওয়াজ আসলো, তীব্র। হ্যাঁ বাবা বলো। বৌমার কি অবস্থা? আমাদের তো জানালেও না, আমরা কতটা চিন্তায় আছি। বাবা, একটা বিরাট সর্বনাশা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? তোমার গলায় এমন শোনাচ্ছে কেন তীব্র? বৌমা ঠিক আছে তো? কি হলো? চুপ করে আছো কেন? বাবা, এতদিন আমরা যা ভেবেছিলাম তা সম্পূর্ণ মিথ্যে ছিল। কি? কোনটা মিথ্যে ছিল? নন্দিতার গর্ভে কোনো সন্তান নেই বাবা। ডাক্তাররা আলট্রাসোনোগ্রাফি করে দেখেছে, ওর পেটে কোনো বাচ্চা নেই। কথাটা শোনা মাত্র শেখর চৌধুরী থম মেরে কানে ফোন উড়ে দাঁড়িয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথা বেরুচ্ছে না। তার হাত থেকে ফোনটা নিয়ে মিসেস রামিয়া চৌধুরী বললেন, তীব্র, কি হয়েছে রে? কি বললি তোর বাবাকে? উনি এভাবে ভয় পেয়ে গেলেন কেন? সেটা বাবার কাছে শুনে নিও মা। এখন রাখি। টুট টুট শব্দে ফোনটা কেটে দিয়ে মাথায় হাত রেখে বসে রইল তীব্র। রিপোর্টটা হাতে নিয়ে বসে থাকা ঠিক হবে না ভাইয়া। ভাবিকে জানানো দরকার ঘটনাটা। 1 পা 2 পা করে সে তার স্ত্রীকে যে রুমে রাখা হয়েছে সেখানে গেল। গিয়ে দেখলো নন্দিতা একাই শুয়ে আছে। তার ভাবিকে দেখা যাচ্ছে না। তীব্র নন্দিতার কাছে গেল, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, নন্দিতা, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? না, হচ্ছে না, মলিন কণ্ঠে বলল। ভাবি কোথায় নন্দিতা? জানি না তো। আমি তখন থেকে এখানে একা একা শুয়ে আছি। কি বলছো? ভাবি ছিল না রুমে? কোথায় গেল ভাবি? ওয়াশরুমে নেই তো? ওখানে নেই। থাকতে তো এতক্ষণ থাকার কথা না। নন্দিতা, তোমাকে একটা সংবাদ দেওয়ার আছে। আমি নিজেও বিষয়টা মানতে পারছি না এখনো। আদৌ এরকম ঘটনা কখনো ঘটেছে কিনা জানি না আমি। কি হয়েছে তীব্র? আমার সন্দেহ কি ঠিক?
বলেই নন্দিতার চোখের কোণে জল চলে এলো। এই অবস্থায় যদি ওকে বলি যে তোমার গর্ভে কোনো সন্তান আদৌ ছিল না, তাহলে সে এই ব্যথা সইতে পারবে না। বরং ওকে পরে জানাই বিষয়টা। অনেক মিথ্যে অজুহাত দিয়ে ভুলিয়ে বালিয়ে অন্য কথার ফাঁদে ফেলিয়ে তীব্র এই ভয়ঙ্কর সত্যটা নন্দিতাকে জানালো না। তখনই কোথা থেকে যেন ভাবি তোড়জোড় করে ছুটে এসে আমায় বলল, তীব্র, ডাক্তার সাহেব তোমায় ডাকছে। তুমি কোথায় ছিলে ভাবি? নন্দিতাকে এভাবে একা রেখে? ডাক্তার এই ওষুধগুলো আনতে বলেছিল। তুমি তো কোথায় যেন ছিলে, তোমার ভাইয়াও নেই, তাই বাধ্য হয়ে আমিই নিয়ে আসলাম। ও আচ্ছা, তুমি এখানে ওর সাথে থাকো, আমি শুনে আসি ডাক্তার কি বলে। রুম থেকে বের হয়ে ডাক্তারের কেবিনে গেলাম, দরজায় কড়া নাড়লাম। ডাক্তার সাহেব আসতে পারি? হুম আসুন। তীব্র ভিতরে ঢুকে চেয়ারটায় বসলো। রুমে ফিনাইলের তীব্র গন্ধ নাকে আসছে। ডাক্তারের দিকে চোখ পড়তেই তীব্র লক্ষ্য করলো ডাক্তার আলোয় কি যেন একটা ফেলে গভীর মনোযোগ দিয়ে ইকুয়েশন করছে। তীব্র হালকা কাশি দিয়ে নিজের উপস্থিতি বোঝাতে চাইলেও ডাক্তারের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। তিনি বারবার টিস্যু পেপার দিয়ে মুখ মুছছেন। তাকে অনেক চিন্তিত এবং হতাশ লাগছে। তবে কি ডাক্তার নন্দিতার বিষয়ে কোনো জটিল বিষয়ে কথা বলবে, সেটাই এত মনোযোগ দিয়ে ইকুয়েশন করছে। তার চিন্তার অবসান ঘটিয়ে ডাক্তার বললেন, মিস্টার তীব্র, আপনি তো মিস নন্দিতার হাজবেন্ড, তাই না? জি। আমরা তার পেটে একটা অস্বাভাবিক কিছুর উপস্থিতি লক্ষ্য করছি। তীব্র একটু ভয় পেয়ে গেল। বিষণ্ণ কণ্ঠে বলল, কীরকম অস্বাভাবিক ডাক্তার সাহেব? গর্ভে শিশু থাকলে যেরকম একটি মাংসপিণ্ড বোঝা যায়, সেরকম একটি বস্তু আপনার স্ত্রীর পেটে রয়েছে। তীব্র চেয়ার থেকে দাঁড়িয়ে চরম উত্তেজনায় ফেটে পড়ে ডাক্তারের দিকে অনেকটা ঝুঁকে বলল, তাহলে কি ডাক্তার সাহেব, নন্দিতার গর্ভে আমার সন্তান আছে? আমাদেরও তো সেই রকমই মনে হচ্ছে। আমাদের জীবনে এটাই প্রথম ঘটনা। তীব্র ডাক্তারের সাথে কথা বলছে, এমন সময় হঠাৎ ভাবি এসে তীব্রকে বলল, তীব্র, মা বিষ খেয়েছে। মা বিষ খেয়েছে মানে? কি বলছো তুমি ভাবি? হ্যাঁ, সত্যিই মা বিষ খেয়েছে। বাবা এক্ষুনি ফোন করে বলল। মা এখন কোথায়? বাবা বলল এখানে নিয়ে আসছে। ভাবি, আমি আর পারছি না। এইদিকে এই চিন্তা, আবার ওদিকে মা এরকম একটা কাজ করে বসলো। আমি পাগল হয়ে যাব ভাবি, আমি পাগল হয়ে যাব। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখি ওরা এখন কোথায়। তুমি ডাক্তারের সাথে কথা বলো। চলো আমিও যাব। ডাক্তারের রুম থেকে বের হতেই ডাক্তার বলল, মিস্টার তীব্র, আপনার স্ত্রীকে অপারেশন করাতে হবে, খুব শীঘ্রই। সেটার বিষয়ে বলে যান। তীব্র মাথা ঘুরিয়ে শুধু বলল, যদি অপারেশন করা লাগে তাহলে করুন, আমার স্ত্রীর যেন কোনো ক্ষতি না হয়। আর হ্যাঁ, আমি আসার পর তবেই করবেন। বলেই রুম থেকে বের হয়ে গেল। বের হতেই তীব্রর বাবা শেখর চৌধুরীর সাথে মুখোমুখি দেখা। তীব্র মুহূর্তেই বলল, বাবা, মা কোথায়? এত অস্থিরতা হওয়ার কিছু নেই তীব্র। তোমার মাকে ওটিতে নিয়ে গেছে, তেমন বিষক্রিয়া ছড়াতে পারেনি। ওই মহিলা কি খেয়েছে শুনতে চাও? কি খেয়েছে? গত পরশুদিন আমি যে আর ছোলা মারার বিষ এনেছিলাম সেটা খেয়েছে। একটু মুখে ঢেলে দিতেই আমি ধাক্কা দিয়ে ফেলে দিই। তারপর এখানে নিয়ে আসলাম। গাধা মহিলা। কিন্তু মা বিষ কেন খেতে গেল? বাবা, কেন আবার? আমার বিপক্ষে চলতে হবে না। আমি ভাবলাম পরিবারে অশুভ ছায়া নেমে এসেছে, একটা পুণ্যের কাজ করা দরকার। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম প্রাইমারি স্কুলের পাশে যে পুকুরটা আছে ওটা ভরাট করে ওখানে একটা বৃদ্ধাশ্রম তুলে দেব। এজন্যই বিষ খেলো। বাবা, হ্যাঁ, গাধা মহিলা বলে কিনা কোনো বৃদ্ধাশ্রম হবে না। এভাবে দু এক কথা হতে হতে সে বিষ খেয়ে নিল। এসব বাদ দাও। বৌমার কি খবর তীব্র? বাবা, ডাক্তার বলেছে ওর অপারেশন করাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সেই বিষয়েই কথা বলছিলাম, তখন ভাবি এসে বলল মা বিষ খেয়েছে। এখন যাও, ডাক্তারের সাথে কথা বলো তুমি, আমি এদিকে আছি। তীব্র কিছুটা চিন্তামুক্ত হয়ে পুনরায় ডাক্তারের ঘরে গেল। দরজায় কড়া নাড়তেই ডাক্তার সাহেব একটা বইয়ে চোখ রেখেই বলল, ইয়েস কাম। ডাক্তার সাহেব, অপারেশনটা কি এখনই করাবেন? হুম। যত সময় যাবে ব্যাপারটা তত জটিল হবে। বাই দা ওয়ে, আপনার স্ত্রীর রিপোর্টটা এসে গেছে। ওনার পেটে টিউমার হয়েছে, তাও একটা না, দুইটা। রীতিমতো সেগুলো অনেক বৃহদাকার ধারণ করেছে। এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক হবে না। তীব্র ডাক্তারের কথা শুনে তীব্র চমকে উঠল। নন্দিতার পেটের টিউমারকে এতদিন নিজের সন্তান ভেবে রেখেছিল সে। অজান্তেই চোখের কোণ বেয়ে অশ্রু গাল বেয়ে মাটিতে পড়ল। হাতের পিঠ দিয়ে চোখ মুছে করুণ সুরে বলল, নন্দিতার পেটে দুটো টিউমার। হুম। হায় রে ভাগ্যর পরিহাস। আমরা ভেবে বসলাম, আমার একটা কথা বিশ্বাসই হচ্ছে না মিস্টার তীব্র। এত বড় ভুল আপনারা করলেন কিভাবে? সন্তান গর্ভে ধারণের ব্যাপারটা আর টিউমার ধারণের ব্যাপারটা তো একই না।
এই পার্থক্যটুকু কি মিস নন্দিতা বুঝতে পারেনি? আমি জানি না ডাক্তার সাহেব, সেসব বাদ দিন। হিউম্যান নিউরন অনেক পাওয়ারফুল একটা জিনিস, বুঝলেন? আপনি যদি দৃঢ়ভাবে ভেবে বসে থাকেন যে আপনার ডান হাত অবশ হয়ে আছে, তাহলে দেখবেন আপনি সত্যিই ডান হাত নাড়াতে পারছেন না। আমার মতে মিস নন্দিতার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। মানসিকভাবে তিনি দুর্বল চিত্তের। চা খাবেন? না, চা খাবো না। আপনারা তাহলে অপারেশনের ব্যবস্থা করুন। হোম ডাক্তার, আমার স্ত্রীর কি কোনো সমস্যা হবে? আই মিন সে সুস্থ হবে তো? হ্যাঁ, আমরা আশাবাদী। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে। আমি তাহলে আসি। হ্যাঁ, আসুন। আর কাউন্টারে 50,000 টাকা জমা করুন। আমরা ব্যবস্থা করছি। জি, আচ্ছা। বলি রুম থেকে বের হয়ে আসলো তীব্র। নন্দিতার কাছে যেতেই দেখলো সেখানে বাবা, ভাইয়া, ভাবি সবাই। ওদের দেখে নিজের মনে কিছুটা স্বস্তির আভাস ফুটে উঠল। মৃদু স্বরে সবার উদ্দেশ্যে বলল, বাবা, ভাইয়া, ভাবি, তোমরা একটু বাইরে যাবে প্লিজ, আমার কিছু কথা ছিল। ভাবি, হ্যাঁ, বলো বলো, আমরা বাইরেই যাচ্ছি। সবাই বাইরে গেলে তীব্র নন্দিতার কাছে বসলো। পর কপালে হাত বুলিয়ে দিল। কপালে একটা ভালোবাসার ছোঁয়া এঁকে দিয়ে কাছাকাছি বসলো। নন্দিতা তীব্রর গালে আলতোভাবে হাত থেকে করুণ সুরে বলল, তুমি খেয়েছো? সকাল থেকে কিছুই খাওনি তাই না? এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বা। আমি সুস্থই আছি নন্দিতা, শুধু তুমি সুস্থ হয়ে ওঠো প্লিজ। বলি নন্দিতাকে জড়িয়ে ধরে কান্না করছে তীব্র। তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। নন্দিতা ওর চুলে বিলি কেটে দিতে দিতে বলল, এই পাগল, কি হয়েছে, কাঁদছো কেন? তোমাকে অনেক ভালোবাসি গো। তোমার কিছু হলে আমি সহ্য করতে পারবো না, মরে যাব আমি। তীব্রর এরূপ আচরণে নন্দিতার চোখে জল চলে এলো। সে মৃদু স্বরে তীব্রর কানে কানে বলল, একবার যখন হাত ধরেছি তখন মরণের আগ পর্যন্ত ছাড়বো না। তুমি শুধু এভাবেই আমায় ভালোবেসো। এখন বাজে দুপুর 12টা। নন্দিতাকে অপারেশন করানোর জন্য ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। তীব্র এক মুহূর্ত স্থির নেই। এখানে ওখানে পায়চারি করছে আর বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডাকছে। শেখর চৌধুরী বসে আছে চিন্তিত, গম্ভীর মুখ নিয়ে। তিনি গালে হাত রেখেই তীব্রকে বলল, তোমার ভাই ভাবি কোথায় তীব্র? দেখতে পাচ্ছি না যে। বাবা, ওরা বাসায় গেছে। মাঝরাত থেকে ভাবির ঘুম হয়নি, মাথা ধরেছে, তাই ভাইয়াকে বলে বাসায় পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, তুমি খেয়েছো? হুম। মিথ্যা বলো কেন? যাও কিছু খেয়ে এসো নিচ থেকে। আমি আছি এখানে, কিছু প্রয়োজন হলে তোমায় ডেকে নেব। আমি থাকি না বাবা, খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। নন্দিতার ভালোই ভালোই অপারেশনটা হলেই হয়। ছেলের এই ভালোবাসায় শিখর চৌধুরী মুগ্ধ চোখে তাকিয়ে রইলেন। মনে মনে ভাবলেন, ছেলেটা দায়িত্ব নিতে শিখে গেছে। ডাক্তার শিহাব অপারেশন থিয়েটারে অপারেশন শুরু করে দিয়েছে। তার একটা আলাদা ফোন থাকে সাথে সব সময়। খুবই প্রয়োজন না হলে সেই ফোনে ফোন দেয় না কেউ। এই নাম্বারটাও সবার কাছে নেই। তার খুব কাছের পরিচিত এবং হসপিটালের কিছু স্টাফের কাছে নাম্বারটা দেওয়া আছে। বারবার করে বারণ করা আছে, সেই নাম্বারে ফোন দেওয়ার কারণটা হবে মারাত্মক গুরুত্বপূর্ণ। কেননা সেই নাম্বারে ফোন দিলে ডাক্তার শিহাবকে ধরতেই হবে। সেই মিনি ফোনটা পকেটে বাজতে থাকলো। ডক্টর শিহাব সাইডে এসে রিসিভ করতেই একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। কেমন আছেন ডক্টর শিহাব? কুশল বিনিময় না করে কাজের কথা বলুন। আপনি এখন আমার হাতের পুতুল ডক্টর শিহাব। রসিকতা করছেন? ফোন রাখুন, আমি এখন থিয়েটারে আছি। রসিকতার জন্য পরে দেখে নেব আপনাকে। রাবিশ, ওম্যান বলে ফোনটা কেটে দিয়ে পকেটে রাখতেই টুং করে একটা মেসেজের আওয়াজ আসলো। ওপেন করতেই দেখলো একটা ভিডিও। ভিডিওটা ওপেন করতেই ডক্টর শিহাব চমকে উঠলেন। সারা শরীর ঘামতে শুরু করে। যে নাম্বারে ফোন এসেছিল সেই নাম্বারে ডক্টর শিহাব ফোন করলো। ওপাশ থেকে ধরতেই অট্ট হাসির আওয়াজ ভেসে এলো। কি মিস্টার শিহাব, ভয় পেয়ে গেলেন? কি চান আপনি? তেমন কিছুই না। এখন যে অপারেশনটা করছেন সেখানে হালকা একটা কাজ করতে হবে। কি কাজ? আর কোনো দিন ও যেন নন্দিতা মা হতে না পারে সেই ব্যবস্থা করবেন আপনি। কি কি বলছেন এসব? একজন ডাক্তার হয়ে এসব আমি কখনোই করব না। না করলে আমি কি করতে পারি দেখাবো সেটা। না প্লিজ, আমার মেয়েকে কিছু করবেন না। আমি করব, যা বলবেন তাই করবে। আমার মেয়েকে ছেড়ে দিন প্লিজ। আপনারা যা বলবেন আমি তাই করব। আমার মেয়ের কোনো ক্ষতি করবেন না প্লিজ। গুড। এমন ব্যবস্থা করবেন যেন নন্দিতা আর কখনোই মা হতে না পারে। আর যদি এর ব্যতিক্রম করেছেন তো নিজের মেয়ের মুখের বাবা ডাক শুনতে পারবেন না। আমি করব, যা বলবেন তাই করব। আপনারা আগে আমার মেয়েকে ছেড়ে দিন। যা বলেছি সেটা করবি।
তা না করে তোর মুখে এত কথা ফুটছে কেন? তখনই ডক্টর শিহাব ফোনের অপর পাশ থেকে চিৎকারের আওয়াজ পায়। এটা যে তার আদুরে মেয়ের গলা সেটা বোঝাই অভিপ্রায় হইল না। ডাক্তার শিহাব আকুতি মিনতি করতে লাগলো, প্লিজ এরকম করবেন না, আমি আর কিছু বলবো না। গুড। কাজ শেষে তোর মেয়ে ঠিকই বাড়িতে পৌঁছে যাবে। টুট টুট শব্দ করে ফোনটা কেটে গেল। ডক্টর শিহাবের সারা শরীর কাঁপতে লাগলো। এটা কিভাবে করবে সে? এর মতো বড় পাপ যে আর হয় না, কিন্তু নিজের মেয়েকে বাঁচাতে এটা তাকে করতেই হবে। একরাশ ভারাক্রান্ত মন নিয়ে অপারেশনটা শেষ করলো। নিজেই নিজেকে ধিক্কার জানালো। আজ তার জন্য একটা মেয়ে মা ডাক শুনতে পারলো না, একটা ছেলে বাবা হতে পারলো না, বাবা ডাক শুনতে পারলো না, বাবা মা ডাক শোনার মতো এত সুন্দর অনুভূতি সে নিজের হাতে কেটে ফেললো। এই পাপ কিভাবে খেয়া করবে? এর শাস্তি যে তাকে পেতেই হবে, শুধু অপেক্ষা। অপারেশন শেষে নন্দিতার মায়াবী মুখখানা দেখে ডক্টর শিহাব নিজেকে আর ক্ষমা করতে পারল না। অজ্ঞানরত নন্দিতার পা ছুঁয়ে বলল, আমি অন্যায় করেছি আপনার সাথে। মাতৃসত্তাকে আমি শেষ করে দিয়েছি। একটা মেয়ের জীবনে সব থেকে বড় পাওয়া হলো সন্তানের মুখে মা ডাক শোনা। আমি সেই পথ আজ নিজ হাতে বন্ধ করে দিয়েছি। আমার কোনো ক্ষমা নেই, আমার কোনো ক্ষমা নেই। কয়েক ফোঁটা অশ্রু গাল বেয়ে নন্দিতার পায়ের উপর পড়ল। ডক্টর শিহাব স্বাভাবিক হয়ে অ্যাপ্রন দিয়ে বের হতেই দেখল তীব্র দরজার সামনে দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে পেয়েই তীব্র বলল, ডক্টর, আমার স্ত্রী কেমন আছে? ও ঠিক আছে তো? আপনি চিন্তা করবেন না মিস্টার তীব্র, উনি একদম ঠিক আছে, এখন ঘুমাচ্ছে। উনাকে এখন ডিস্টার্ব না করলেই ভালো হয়। ডক্টর, আমি কি দেখতে পারি? আমি কোনো কথা বলবো না, শুধু দেখব। হুম। নন্দিতাকে দেখার অনুমতি পেয়ে যেন তীব্রর ভিতর খুশির বাঁধ ভেঙেছে। সে এক মুহূর্তে অপেক্ষা না করে ওটির ভিতরে গেল। দূর থেকেই নন্দিতাকে দেখে চোখের জল বিসর্জন দিয়ে বাহিরে বের হয়ে আসে। বের হয়ে দেখে সামনের ওয়েটিং চেয়ারগুলিতে ভাবি বসে আছে। তীব্রকে দেখে সে বলল, তীব্র, মা এখন সুস্থ, ডাক্তার রিলিজ করে দিয়েছে। দ্রুত ডাক্তারের কাছে আনায় তেমন বিষক্রিয়া ছড়াতে পারেনি। বাবা মা নিচে আছে, তুমি উনাদের নিয়ে বাড়িতে যাও। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে নাও। সারা রাত ঘুমাওনি, তোমার ঘুম দরকার। আমি যাব না ভাবি, নন্দিতা জেগে উঠলে আমায় না পেলে মন খারাপ করবে। ডাক্তার বলেছে 12 ঘন্টার আগে ওর ঘুম ভাঙবে না। এতক্ষণ কি করবা? বরং তুমি যাও, আমি আছি এখানে। আসার সময় রহিমের মাকে বলে স্যুপ নিয়ে আসিও। নন্দিতাকে এখন বাইরের খাবার খাওয়ানো যাবে না। ভাবি, তোমাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো? এই, আমি কি বাইরের কেউ নাকি? হ্যাঁ, এখন যাও তো। তোমাকে দেখে আমার হিংসা হয়। নন্দিতাকে কত ভালোবাসো, আর আমারটাকে দেখো, সারাদিন ওয়েব সিরিজ নাটকের শুটিং করতে যায়। আচ্ছা ভাবি, আমি আসি তাহলে, তুমি খেয়াল রেখো। তীব্র নিচে আসতেই দেখলো তার বাবা শেখর চৌধুরী, মা রামিয়া চৌধুরী দাঁড়িয়ে আছে। তীব্র দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর অভিমানী সুরে বলে, তুমি এমনটা কেন করলে মা? আমার কথা মনে পড়লো না? তোমাদের কিছু হলে আমি যে সহ্য করতে পারি না। ছেলের এরূপ মায়াবী ভালোবাসার সুর শুনে রামিয়া চৌধুরীর চোখে জল চলে এলো। বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে তীব্র নাস্তার জন্য নিচে আসলো। সকাল থেকে কিছুই পেটে যায়নি তীব্রর। সে নিচে এসে ডাইনিং টেবিল থেকে একটা আপেলে কামড় দিয়ে খাবার আনতে বলল। শেখর চৌধুরী খবরের কাগজ হাতে নিয়ে তীব্রর সাথেই চেয়ারটায় বসলেন। খবরের কাগজ টেবিলে ঠাস করে রেখে তীব্রকে বলতে লাগলো, দেশটার কি হচ্ছে দিন দিন? ছেলেমেয়েরা নিজেদের বাবা মাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে এই শিক্ষা দিয়ে করবেটা কি? যদি বৃদ্ধ বাবা মায়ের জায়গা না দিতে পারে, তেমন ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাবা, তুমি এসব ভেবে কিছু করতে পারবে? শুধু শুধু মাথা গরম করছো। করব, আমাকে কিছু একটা করতেই হবে। কি করবে শুনি? শোন তীব্র, আমাদের পুকুরটা ভরাট করে সেখানে বৃদ্ধাশ্রম করে দিতে কেমন হয়? কত অসহায় বাপ মায়ের জায়গা হবে সেখানে, ভাবো একবার। বাবা, তোমায় নিয়ে আমার গর্ব হয়। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। মানুষের জন্য এত কিছু করেও তোমার শান্তি নেই। এই বয়সেও তুমি অন্যের কথা ভাবছো। ভাবতে হয় রে বাপ, সৃষ্টিকর্তা দিয়েছে, সেগুলো ভালো কাজে না লাগালে তাকে যে অপমান করা হবে। আচ্ছা বাবা, মা কোথায়? এসব শুনে আবার বিষ খেয়ে বসলে কি করবে? গাদা মহিলাকে জানাবো না, কথাটা আমাদের মধ্যে থাকবে, ওকে? ডান হাতটা তীব্রর দিকে এগিয়ে দিয়ে, ওকে। আরেকটা কাজ করো ঝটপট, এই গাদা মহিলা আসার আগেই তোমার বড় ভাইয়া রুম থেকে লকারে রাখা দলিলটা নিয়ে আসো। দেখি ওখানে কতটুকু জায়গা আছে। ঘরে তো কেউ নেই, ভাবি হসপিটালে, ভাইয়া নতুন নাটকের শুটিং করতে ব্যস্ত। না বলে যাওয়াটা কেমন দেখায় না বাবা?
ধুর, বড় ভাইয়ের ঘরে যাবে, সেখানে এত ভাবার কি আছে? যাও নিয়ে আসো। তীব্র তার ভাইয়ের ঘরের দিকে গেল। দরজা লক করা নেই, দরজাটা সামান্য আটকে রাখা। দরজা খুলে ভিতরে ঢুকে লকারটা খুললো। এই লকারের একটা পিন আছে, যেটা শুধু শেখর চৌধুরী, তীব্র আর তার ভাইয়া জানে, আর কেউ জানে না। লকারটা খুলতেই সেখানে অনেক কাগজের মধ্যে সেই পুকুরের দলিলটা খুঁজতে বেশ সময় লেগে গেল। অবশেষে খোঁজাখুঁজি শেষে দলিলটা পাওয়া গেল। দলিলটা হাতে নিয়েই দলিলের বাস থেকে একটা পেন ড্রাইভ ফ্লোরে পড়ে গেল। আরে, লকারের মধ্যে এই পেন ড্রাইভটা কেন? এটা তো ভাইয়ার কম্পিউটারের সাথে থাকে সব সময়। এখানে তার করা শুটিংয়ের ভিডিওগুলি রেখে দেয়। এটা এখানে থাকার কথা নয় তো। তীব্রর মনে একটু খটকা লাগলো। পেন ড্রাইভে কী আছে সেটা দেখার প্রবল ইচ্ছে জাগলো। আবার অন্যের জিনিস দেখা কেমন একটা ভেবেও পিছুপা হচ্ছে। কিন্তু না, মনকে মানাতে এর ভিতরে এমন কি আছে সেটা দেখতেই হবে। নিশ্চয়ই কিছু একটা আছে, নইলে লকারে রাখার তো কারণ নেই। দলিলগুলি বিছানায় রেখে তীব্র ওর ভাইয়ের কম্পিউটার ওপেন করলো। কম্পিউটারে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। পাসওয়ার্ড না দেওয়ার কারণ হলো ভাইয়া পাসওয়ার্ড মনে রাখতে পারে না। যাই হোক, পিসিতে পেনড্রাইভটা ঢুকিয়ে ভিতরে থাকা ফাইলে যেতেই তীব্র একটা ভিডিও পায়। পেনড্রাইভে শুধু একটা ভিডিও দেখে তীব্রর খটকাটা বেড়ে যায়। ভিডিওটা ওপেন করতেই দেখলাম হাত পা বাঁধা একটা বাচ্চা মেয়ে চেয়ারের সাথে বাঁধা অবস্থায়। ভাইয়া, বাচ্চা মেয়েটার মাথায় বন্দুক তাক করে ধরে আছে। বাচ্চা মেয়েটার চোখ বাঁধা, ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ভাইয়ার মধ্যে কোনো মমতা লক্ষ্য করছি না। ভাইয়াকে এরূপ হিংস্র রূপে কখনো দেখিনি আমি। ভিডিওর সাথে সাউন্ড কানে ভেসে এলো, যা বলছি সেটা কর, নইলে তোর মেয়েকে আজীবন ঘুম পাড়াতে দুইবার ভাববো না। ভাইয়া এসব কি বলছে? যে ভাইয়া একটা তেলাপোকা দেখলে ভয়ে আড়াল হয়ে থাকে, বাড়িতে থাকা বিড়ালগুলিকে নিজে না খেয়ে সেই ভাত ওদের খাওয়ায়, এতটাই কোমল স্বভাব, সে কিনা এসব বলছে? তাও এত ফুটফুটে একটা বাচ্চা মেয়েকে বেঁধে রেখে। কে এই মেয়ে? ভাইয়া কি কোনো দুর্নীতিতে যুক্ত হচ্ছে? এসব ভাবতে ভাবতে নিজ থেকে শেখর চৌধুরী তীব্র তীব্র বলে ডাকতে লাগলেন। তীব্র তড়িঘড়ি করে পেন ড্রাইভটা আবার লকারে রেখে লকারটা বন্ধ করে নিচে আসলো। শেখর চৌধুরী তীব্রকে বলল, এই কাগজ আনতে এতক্ষণ লাগে? বাবা, অনেক কাগজের ভিড়ে খুঁজতে দেরি হয়ে গেল। আচ্ছা, বাদ দাও। তীব্র হাত বাড়িয়ে দলিলটা দিল। শরীর খারাপের অজুহাত দিয়ে ওখান থেকে রুমে চলে আসলো। বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ভাবতে লাগলো, মাথায় অনেক পেঁয়াজ জমা হয়েছে, এগুলা ছোটানো খুব দরকার। ভাবতে ভাবতেই সে ঘুমে তলিয়ে গেল। ঘুম ভাঙল বিকেলে। ঘুমের মাঝে ধরপড় করে উঠে চশমাটা চোখে দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে নিচে নেমে কাজের বুয়াকে স্যুপ বানাতে বলে ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করতে থাকলো। বারবার ঘড়িতে সময় দেখছে তীব্র। রহিমের মা, তাড়াতাড়ি করো, সময় নেই বলে কয়েকবার চিল্লাচিল্লি করে মাথায় হাত রেখে বসে রইল। তখনই লক্ষ্য করলো মিহির ভাইয়া সদর দরজা খুলে হাতে ক্যামেরায় কিছু একটা গভীর আগ্রহে দেখতে দেখতে লাগলো। হেলে দুলে হাঁটছে, এক পা এগুচ্ছে, তারপর থামছে, আবার এগুচ্ছে, এভাবেই নিজের মতো আসছে। মিহির ভাইয়ার উদ্দেশ্যে তীব্র বলল, ভাইয়া, আজকাল শুটিংয়ে অনেক ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ রে, প্রচুর কাজ। নতুন একটা ওয়েব সিরিজ বানাচ্ছি, নাম শুনেই তুই পাগল হয়ে যাবে। নাম শুনতে চাচ্ছি না, পাগল হওয়ার ইচ্ছে নেই। আরে শোন, অনেক ইন্টারেস্টিং সিরিজ। সিরিজের নাম কিডন্যাপারের পেটে ইঁদুরের বিষ। নামটা কেমন লাগলো? অনেক ইন্টারেস্টিং নাম। ভাইয়া, তোমায় একটা কথা বলার ছিল। কি কথা? না মানে, আমার মনে হচ্ছে তাই বললাম, কিছু মনে করবে না প্লিজ। মনে করার মতো কি আর বলবি, বলে ফেল। তুমি অনৈতিক কোনো কাজে লিপ্ত হচ্ছ না তো? কি বলতে চাচ্ছিস তুই? তীব্র ক্যামেরার থেকে চোখ সরিয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ভাইয়া। আমি স্বাভাবিক স্বরেই বললাম, দেখো ভাইয়া, আমি এতটা ভেঙে বলতে পারছি না। বাবার কথাটা মাথায় রেখে কাজ করিও। বাবার অপমান হবে এমন কাজ করবে না, এটা আমার বিশ্বাস। আমি কিছু করিনি। আমায় এসব কেন বলছিস? আমি তো কিছুই করিনি। তোমার ঘরে লকারের মধ্যে পেন ড্রাইভে একটা ভিডিও পেয়েছি আমি। একটা বাচ্চা মেয়ের মাথায় বন্দুক তাক করে রেখেছো, কাউকে হুমকি দিচ্ছ। হ্যাঁ, ওটা তো আমার শুটিং ছিল। কিডন্যাপ করে মুক্তিপণ চাইবে, শেষে ইঁদুরের বিষ খেয়ে মারা যাবে। এটাই আমার নতুন সিরিজটার কনসেপ্ট। অভিনয় কেউ করতে পারছে না, তাই আমি দেখিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হয়। ওহ আচ্ছা, সরি ভাইয়া, আমি ভেবেছিলাম
তুমি হয়তো অন্যায় পথে চলছো। তাই তো বলি, আমার ভাইয়ার মতো ভালো মানুষ একটাও নাই অভিনয় জগতে। ভাইয়া মুচকে হেসে ক্যামেরায় চোখ দিয়ে নিজের রুমে গেল। নিজের কাছে নিজেই লজ্জিত বোধ হচ্ছে। সত্যিই তো, ভাইয়া শুটিংয়ের অনেক কনসেপ্ট রেকর্ড করে রাখতেই পারে। সেটা দেখে ভাইয়াকে সন্দেহ করা ঠিক হয়নি। এসব ভাবতে ভাবতে কাজের বুয়া স্যুপটা টিফিন বাক্সে করে দিল। বক্সটা হাতে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হব, তখনই মা সিঁড়ি দিয়ে নামতে নামতে এসে বললেন, তীব্র। হ্যাঁ মা, তোমার শরীরের অবস্থা কেমন? নিচে আসতে গেলে কেন? আমার আর শরীর, কই যাচ্ছিস? হসপিটালে যাচ্ছি মা, ওই অপয়া মেয়েকে দেখতে। মা, কী সব বলছো তুমি? নয়তো কি, অপয়া না হলে তিনবার গর্ভপাত হয়। এসব এখন থাক মা, আমি আসি। দাঁড়া, আমার একটা কথা আছে। হুম, বলো। আমার তোর বাবার তো বয়স হয়েছে। আমাদের তো ইচ্ছে করে নাতি নাতনির মুখ দেখতে, তাদের সাথে খেলা করতে, তাদের আদর করতে। বল, মন চায় না? হ্যাঁ। তোর বড় ভাইয়া, তারও কোনো সন্তান নাই। এখন শেষ ভরসা তুই। এসব নিয়ে পরে কথা বলি মা, এখন না রে, বলতে দে আমায়। জানিস, তোর বাবা রাতে ঘুমায় না, এসব ভেবে সারাক্ষণ ছটপট করে। পারে না বলতে, পারে না সইতে। বুড়ো বাপ মার দিকে তাকিয়ে তোর কিছু একটা করা দরকার আছে কিনা? কি করতে বলছো তোমরা বলো। তুই আরেকটা বিয়ে কর বাবা। আমি জানি তুই নন্দিতাকে অনেক ভালোবাসিস, কিন্তু একটা সন্তান তো প্রয়োজন, তাই না? আমাদের ইচ্ছের কথা বাদ দে, তোর নিজেরও তো ইচ্ছে করে বাবা ডাক শুনতে। আমাদের কথাটা একটু শোন বাবা, আরেকটা বিয়ে করে নে। তীব্রর কাছে এই বিষয়ে কোনো উত্তর নেই। সে মাথা নিচু করে চোখের কোণে অশ্রু নিয়ে প্রস্থান করলো। এরূপ প্রশ্ন উঠলেই সে নীরব থাকে। ইচ্ছে করে দূর কোথাও চলে যেতে, যেখানে তার থাকবে না কোনো পিছুটান। এরপর কেটে গেল 2টি বছর। তীব্র লক্ষ্য করলো নন্দিতা এখন তাকে আর আগের মতো সময় দেয় না। অফিস থেকে বাসায় আসলে সে আর অধীর আগ্রহে বসে থাকে না। রাতে বেশিরভাগ সময়ই কোনো কারণ ছাড়াই সোফায় গিয়ে ঘুমায়। আগের মতো কথাও বলে না। এরকম আচরণ তিলে তিলে তীব্রকে জ্বালিয়ে দেয়। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই দেখলো নন্দিতা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। তীব্র মনে শয়তানটা ভর করে বসলো। টাওয়ানেটা ঘাড়ে রেখে পিছন থেকে নন্দিতাকে জড়িয়ে ধরে গাঢ় একটা চুমু খায়। কোমর থেকে তীব্রর হাতটা নন্দিতার পেটে স্পর্শ করলো। নন্দিতা কেঁপে উঠল। মুহূর্তেই নন্দিতাকে কোলে নিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিয়ে বিছানায় ফেলে দেয়। তীব্রর সারা শরীর নন্দিতার উপর। নন্দিতার নড়াচড়া করার মতো কোনো অবস্থা নেই। তীব্র ওর হাত দিয়ে নন্দিতার হাত দুটো শক্ত করে ধরে ঠোঁট গাঢ় চুমু খেতে থাকে। নন্দিতা ছটপট করছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তীব্র ইচ্ছে করে নন্দিতার ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয়। নন্দিতা ব্যথায় শুধু উহু উহু করতে থাকে। ঘাড় থেকে চুলগুলি সরিয়ে ঘাড়ে নাক ডুবাতেই নন্দিতা একটা ঝটকা দিয়ে তীব্রকে সরিয়ে দেয়। তীব্র এবার নিজেকে কন্ট্রোল করতে পারল না। কষিয়ে একটা চর মেরে বসলো নন্দিতার গালে। চরের তাল সামলাতে না পেরে সোফায় ধপ করে পড়ে যায়। তীব্র ওর কাছে গিয়ে গালে চাপ দিয়ে বলল, কি সমস্যা কি তোমার? এভাবে এড়িয়ে চলো কেন আমায়? যখনই আদর করতে চাই তখনই এভাবে সরিয়ে দিচ্ছ কেন? তীব্র, গাল ছাড়ো, আমার লাগছে। আর কতবার বলবো আমার ভালো লাগে না এসব? ভালো লাগে না মানে কি? কি ভালো লাগে তোর? এখন আমার স্পর্শ ভালো লাগে না? অন্য কাউকে পেয়েছিস নাকি যে আমার স্পর্শ এখন আর ভালো লাগে না? অনেক সহ্য করেছি, আর না। বলেই তীব্র নন্দিতাকে সোফায় ধাক্কা দিয়ে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যেতেই কেউ একজন তীব্রর হাত ধরে টেনে স্টোর রুমে নিয়ে গেল। তীব্র কিছু বোঝার আগেই নিয়ে গিয়ে দেওয়ালের সাথে তীব্রকে চেপে ধরেই তীব্র ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। সে নিজের হাত দিয়ে তীব্রর হাত শক্ত করে ধরে তার তলপেটে স্পর্শ করায়। তীব্র শরীরে শিহরণ জেগে উঠল। অন্ধকার ঘরে জানালা দিয়ে চাঁদের আলো প্রবেশ করছে। তীব্র মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। চাঁদের আলোয় আবছা আবছা তার মুখ দৃশ্যমান হতেই তীব্র হতভম্ব হয়ে যায়। মেয়েটি আর কেউ নয়, তার নিজের ভাবি। তীব্র রেগে মেগে বলে, এটা কী রকম অসভ্যতা আমি ভাবি? তীব্র, আমি নিরুপায় হয়ে এটা করতে বাধ্য হচ্ছি। বাধ্য? কি বলতে চাচ্ছ? হোম, কি করব বলো? তোমার ভাইয়ার আমার জন্য সময় কোথায়? সে তো সারাদিন পড়ে থাকে শুটিং নিয়ে। আমার নিজেরও তো চাহিদা আছে, তাই না? ভাবি, চুপ করো।
এসব বলার মানে কি? তুমি কিন্তু ভুলে গেছো আমি তোমার দেবর। দেবরের আগে আমি তোমার প্রেমিকা। কি ছিলাম না প্রেমিকা? ভাবির মুখে এরূপ কথা শুনে তীব্র চুপ করে রইল। ভাবি বলতে লাগলো, মনে পড়ে সেই দিনগুলির কথা, যখন আমরা হাতে হাত রেখে রিকশায় ঘুরেছি, রাস্তায় রাস্তায় হেঁটেছি, তুমি আদর করে চুলে বেলি ফুলের মালা দিয়ে দিতে। এসব কথা এখন কেন তুলছো? তুলছি কারণ তোমার জন্য আমি আজ ভালো নেই। আমার জীবনটা শেষ করে দিয়েছো তুমি। আমি কি করেছি? কি করেছো? ভুলে গেছো সব, তাই না? বউ বানাবে বলেছিলে, সেখানে। ভাবি চুপ করো প্লিজ। এখন এগুলো বলে কি বোঝাতে চাইছো? তীব্র, আমার আবদার তুমি আমাকে একটা সন্তানের সুখ দেবে। কথাটা শুনে তীব্র সারা শরীর হিড় হিড় করতে লাগলো। মনে হতে লাগলো কষে কয়েকটা চর মারতে। তীব্র কখনো তাকে খারাপ নজরে দেখেনি। হ্যাঁ, হতে পারে একসময় সে তার প্রেমিকা ছিল। কথার ছলে হাতটুকু ধরতেই ইতস্তত বোধ হতো তীব্রর। সে নন্দিতাকে ছাড়া আর কাউকে নিয়ে কখনো এসব স্বপ্নেও ভাবতে পারে না। আমার ইচ্ছে করছে তোমার গালে ঠাস ঠাস করে কষে চর মারতে। শুধু বড় ভাবি হও, এর জন্য কিছু বলতে পারছি না। তুমি যাই করো, প্লিজ আমার অবস্থাটা একবার ভেবে দেখো। তোমার যেমন বাবা না হতে পারার কষ্ট হয়, তেমনি তো আমারও ইচ্ছে করে মা হতে, মা ডাক শুনতে। আমি কথা দিচ্ছি এসব আমাদের নিজেদের মধ্যেই থাকবে, কেউ কিচ্ছু জানবে না। তীব্র এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। ঠাস করে একটা চর মেরে স্টোর রুম থেকে বের হয়ে আসলো। বের হয়ে সামনে নন্দিতাকে দেখতে পেয়ে তীব্র চরমভাবে একটা ধাক্কা খেলো। মনে হচ্ছে সব ফাঁকা হয়ে যাচ্ছে। তীব্র তলিয়ে যাচ্ছে তলন সমুদ্রে। নন্দিতা চোখের কোণে অশ্রু নিয়ে চোখ লাল করে দাঁড়িয়ে আছে। তীব্র আমতা আমতা করতে বলল, নন্দিতা তুমি এখানে? এসে তো অন্যায় করে ফেলছি বোধ হয়, তাই না মিস্টার তীব্র? নন্দিতা তেমন কিছুই নয় যেমনটা তুমি ভাবছো। আমার ভাবার কিছু বাকি নেই। বিশ্বাস করেছিলাম তোমায়, সেটার এই মূল্য। বাহ! নন্দিতা, আমার কথা শোনো। নন্দিতার কাছে এগিয়ে যেতে যেতে, আমার কাছে আসবে না, একদম আসবে না। চরিত্রহীন পুরুষ, লজ্জা করলো না এসব করতে, তাও বড় ভাবির সাথে। ওহ সরি, উনি তো তোমার ভাবি না, পুরনো প্রেমিকা। প্রেম জেগেছে মনে, তা যাও না, যা করছিলে তা করো না। আমার কথা একটু শোনো। স্টপ, আই সে স্টপ। ভুল ভেবেছিলাম আমি। ভেবেছিলাম কেউ আমার পাশে থাকুক না থাকুক, তুমি থাকবে। কিন্তু এই সময়টাও যে দেখতে হবে। আমি আর থাকবো না, এক মুহূর্ত থাকবো না এ বাড়িতে। নন্দিতা, আমায় একটা সুযোগ দাও। বলার কথাটা বলতেই ভাবি মিহিসুরে কান্না করতে করতে ঘর থেকে বের হলো। তীব্র তাকালে যা দেখতে পায় সেটা সে কখনো ভাবতে পারেনি। ভাবির শরীরে শাড়িটা নেই, পরনে ব্লাউজ আর পেটিকোট। ব্লাউজটাও বুকের অংশে ছেঁড়া, চোখের কাজল লেপটে সারা গাল হয়ে আছে। তীব্র এমন অবস্থা দেখে নিজের চোখ ভাবির উপর থেকে সরিয়ে নিল। নন্দিতা রেগে মেগে নিজের রুমে চলে গেল। তীব্রর বলার মতো কিছুই রইল না। ভাবিকে শুধু বলল, কাজটা তুমি মোটেও ঠিক করনি, এর মাসুল তোমায় গুনতেই হবে। উত্তরে ভাবি বলল, সোজা আঙ্গুলে যখন ঘি উঠলই না, তখন না হয় আঙ্গুল বাঁকালাম। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমার জীবন তো এমনিতেও নরক হয়ে গেছে, তুমি শান্তিতে থাকো কিভাবে সেটাও দেখব। তীব্র রুমে এসে দেখলো নন্দিতা শুধু ফোনটা আর ছোট্ট একটা ব্যাগ নিয়ে রুম থেকে বের হচ্ছে। তীব্র আটকাতে গেলে নন্দিতা অগ্নিদৃষ্টে নিক্ষেপ করে তীব্রর উপর, যে দৃষ্টিতে রয়েছে এক সাগর ঘৃণা, রাগ অভিমানে ভর্তি। তীব্র কিছু বলতে পারলো না। নিচে শেখর চৌধুরী খবরের কাগজ পড়ছে আর চা খাচ্ছে। নন্দিতার হাতে ব্যাগ নিয়ে নামতে দেখে তিনি বললেন, কোথায় যাচ্ছ বৌমা? জি বাবা। ব্যাগটা ফ্লোরে ধপাস করে রেখে দিয়ে সালাম করতে করতে বলল, আরে থাক থাক, সুখী হও। কিন্তু এত রাত্রে কোথায় যাচ্ছ? এ বাড়িতে আমার দিন শেষ বাবা। এই বাড়ির কাউকে তো কোনোদিন আপন করতে পারিনি। রাত জাগবেন না বাবা, আসি। বৌমা, এসবের মানে কি? দাঁড়াও, আমার। প্লিজ বাবা, আমায় আটকাবেন না। আমি আপনার কথা রাখতে পারবো না। শেখর চৌধুরী আর আটকালেন না। স্বামী স্ত্রীর ঝগড়া হয়, তাদের মাঝেও হয়। নন্দিতা রেগে বাবার বাড়িতে গেলে তীব্র নিয়ে আসে। বরাবর এমনটাই হয়। তাই শেখর চৌধুরী তেমন জোর করলেন না। সারা রাত তীব্র নেশায় কাটালো। একটার পর একটা সিগারেটের প্যাকেট শেষ করে ঘরের মেঝেতে প্যাকেটগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। নন্দিতার প্রতি তার ভালোবাসার কমতি ছিল না কখনো। তবুও নন্দিতা তার কথা না শুনেই এরকম করবে, এটা তীব্র কখনো ভাবেনি। পরক্ষণে নিজেই নিজেই নিজেকে প্রশ্ন করল, নন্দিতা তো ঠিকই করেছে। নিজের স্বামীকে এরূপ অবস্থায় দেখলে কোনো স্ত্রী ভালোভাবে নেবে না সেটা। কাল সকালে ওর রাগ ভাঙিয়ে নিয়ে নিয়ে আসবে। এসব ভাবতে ভাবতে ফ্লোরেই ভোর রাতে ঘুমিয়ে গেছে। ঘুম ভাঙল চেঁচামেচিতে। বাইরে বের হয়ে দেখতে পেল সারা বাড়ি সাজানো হচ্ছে। মুহূর্তেই তীব্র সারা শরীর ঝাঁকি দিয়ে উঠল। মনে পড়ে গেল কাল রাতের কথা।
ভাবি কি আবার কোনো ফাঁদ পেতেছে তাকে বিপদে ফেলার জন্য? এসব ভাবতে ভাবতে নিচে নামলো তীব্র। পিছন ফিরতেই ভাবি তীব্রকে পাশ কাটিয়ে যাওয়ার সময় চোখ টিপি মুচকি হাসলো। তীব্র শক্ত করে তার হাত ধরে সাইডে নিয়ে গিয়ে বলল, কি হচ্ছে বাড়িতে? সাজানো হচ্ছে কেন? তুমি কোনো ঝামেলা করলে কিন্তু। আরে কুল কুল, আমি কি করতে পারি সেটা তো এখনো দেখাইনি তোমায়, এখন দেখাবো। রেডি থাকো, আমার উপর দেওয়া প্রতিটি কষ্টের হিসেব আমি নেব। এখন বুঝেছি আমার আগের 2 সন্তান নষ্ট হওয়ার পিছনে তোমার কারসাজি আছে। আমি তোমায় ছাড়বো না। কটকটে গলায় বলল, ছি, এতটা নিজ ভাবনা তোমার? কিভাবে ভাবলে তুমি? যে কিনা পৃথিবীর আলোই দেখেনি তার উপর আমি প্রতিশোধ নেব, সেটা তুমিই ভালো জানো। নিজ থেকে রাবিয়া চৌধুরী চেঁচিয়ে ডাকতে লাগলেন, তীব্র, এই তীব্র, দেখে যা কি এসেছে। বড় বৌমা, দেখে যাও কি এসেছে। আমার ঘরে লক্ষ্মী এসেছে। রাবিয়া চৌধুরীর ডাক শুনে তীব্র হন্তদন্ত হয়ে নিচে নামলো। নিচে নামতেই দেখলো একজন মাঝবয়সী লোক হাতে বই নিয়ে সোফায় বসে বই পড়ছে। সাথেই বসে আছে একটা মেয়ে। মেয়েটা সুন্দরী, বেশ সুন্দরী। গায়ের গড়ন, রং বিন্যাস সব কিছু যেন প্রকৃতি তাকে ঢেলে দিয়েছে। খোলা চুল, মাথায় ফুলের গাজরা, চোখে নীল রঙের চশমা, হালকা লাল লিপস্টিকের রং ঠোঁটে আভাস দিচ্ছে। অবশ্য এটা লিপস্টিক নাকি মেয়েটার ঠোঁটের রঙই এরকম বোঝার উপায় নেই। তীব্র ওর পাঞ্জাবের হাতা গোটাতে গোটাতে নিচে নামলো। রাবেয়া চৌধুরী তীব্রর হাত ধরে টেনে ওদের সামনে নিয়ে গেলেন। অতি উৎসুক কণ্ঠে মেয়েটার দিকে তাকিয়ে বলতে লাগলেন, আরোহী, দেখ তো চিনতে পারিস কিনা। মেয়েটা কিচ্ছিত হেসে উঠল। ঠোঁটের কোণে হাসির আভা ফুটে উঠল। বাহ, মেয়েটাকে হাসলে দারুণ মানায়। হাসি হাসি কণ্ঠে বলল, তীব্র ভাইয়া না? রাবিয়া চৌধুরী, সেই ছোট থাকতে দেখেছিলি, আমি তো ভাবলাম চিনতেই পারবি না। আরোহী, কি যে বলো না, তীব্র ভাইয়াকে চিনব না? তাও আবার আমি? তীব্র, কেমন আছিস? আরোহী, আরোহী, ভালো আছি। তুমি কেমন আছো? তোরা কথা বল, আমি চা নিয়ে আসি। বলেই রাবিয়া চৌধুরী চা বানাতে চলে গেলেন। তীব্র, ভালো। তো এবার কদিনের ছুটি পেয়েছিস? পুরো 1 মাস। একা বসে বসে বোর হচ্ছিলাম, তাই চলে আসলাম। খুব ভালো করেছিস। ভাইয়া, নন্দিতা ভাবি কোথায়? ও একটু কাজে বাবার বাড়িতে গেছে, চলে আসবে কাল পরশু। মিথ্যা বলল। চলো ছাদে যাই, এখানে ভালো লাগছে না বসে থাকতে। তোমাদের ছাদের পাশে ওই ছাতিম গাছটা আছে না? আছে। ওই গাছটার কথা এখনো মনে আছে তোর? থাকবে না মানে? ওখানেই তো আমার। বাদ দাও, চলো ঘুরে আসি। আঙ্কেলের সাথে একটু কথা বলতে দে। বাবা এখন কথা বলবে না, গভীর মনোযোগে বই পড়ছে, ডিস্টার্ব করা নিষেধ। আরোহী তীব্রর হাত ধরে টেনে ছাদে যেতে লাগলো। আরোহীর বাবা আহনাফ চৌধুরী বইয়ে মুখ গুজিয়ে রইলেন। তিনি প্রচুর বই পড়েন। রিটায়ারের পর বই পড়া তার পেশা হয়ে দাঁড়িয়েছে। খাওয়া, ঘুম ও প্রকৃতির সাড়া দেওয়া ছাড়া বাকিটুকু সময় বই পড়ে কেটে দেন। দুপুরের কড়া রোদ ভেঙে কালো মেঘ জমতে শুরু করেছে। আশেপাশে ঠান্ডা বাতাসে ছেয়ে গেল। আরোহী ছাদের কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। তীব্র পকেটে হাত দিয়ে তাকিয়ে আছে ছাতিম গাছটার দিকে। আরোহী বলে উঠল, তীব্র ভাইয়া, হুম, মনে আছে এই গাছটার কথা। এসব কথা এখন তুলছিস কেন? আচ্ছা, তোর পড়াশোনা কেমন চলছে? মোটামুটি চলছে। তখনই পিছন থেকে, আরোহী, কখন আসলে তুমি? বলতে বলতে সামনে আসলো ভাবি। আরোহী জড়িয়ে ধরে বলল, এই তো ভাবি, এখনই আসলাম। তুমি তো এখন আরো সুন্দরী হয়ে গেছো ভাবি। দেখতে হবে না কার ভাবি। নিচ থেকে রাবিয়া চৌধুরী আরোহীকে ডাকলেন। আরোহীর ইচ্ছে করছে না যেতে, তবুও বাধ্য হয়ে নিচে গেল। ভাবি তীব্রর একদম পাশাপাশি দাঁড়ালো। তাচ্ছিল্যের স্বরে বলল, কি ছোট দেবরজি, বউকে আনোনি এখনো? তীব্র চুপ করে রইল। আহারে, তোমাকে দেখে না আমার খুব কষ্ট হয় জানো। ভালোবাসার মানুষকে তুমি কখনো ধরে রাখতে পারলে না। তীব্র পাশ কাটিয়ে নিচে চলে গেল। বাইকের চাবিটা নিয়ে রওনা হলো নন্দিতার রাগ ভাঙানোর একটা চেষ্টা করতে। রাগ হলে সেটা ভাঙা যায়, ভুল ধারণার শেকড় যে অনেক গভীর, সেটা কি এত সহজে ভাঙতে পারবে তীব্র? দৃশ্যপট 2। দরজায় মিহি টোকা পড়ছে। আসমা বেগম দরজা খুলতেই নন্দিতাকে দেখে তার আনন্দের সীমা রইল না। নিজের মেয়েকে অনেকদিন পর দেখে জড়িয়ে ধরলেন। নন্দিতাও নিজের কষ্টকে কিছুটা আড়াল করে মায়ের সাথে আহ্লাদি হয়ে যায়। কিরে মা, হঠাৎ করে জামাই কোথায়? ও আসেনি? আসেনি মানে? কেন? তুই একাই এসেছিস নাকি? আয় ভিতরে আয়। শরীরের কি অবস্থা করেছিস? খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিস বোধ হয়। হাত মুখ ধুয়ে আয়, আজ আমি খাইয়ে দেব। নন্দিতা কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই আসমা বেগম হাতে প্লেটে খাবার সাজিয়ে উপস্থিত হলেন। কাছে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কতদিন হলো খাইয়ে দিই না। নন্দু, তোর ঠোঁট ফোলা কেন? ব্যথা পেয়েছিস?
ও কিছু না মা, এমনি একটু লেগেছে, তুমি খাইয়ে দাও তো, তোমার হাতে অনেক দিন খাই না। আসমা বেগম যত্ন করে মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছেন। নন্দিতা এই স্নেহে হাউমাউ করে কেঁদে ফেলল। আসমা বেগম নন্দিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর নন্দিতা নিজেকে সামলে নেয়। আসমা বেগম মিহিস্বরে বলেন, তোকে কি ও বাড়িতে কষ্ট দেয় নন্দু? নন্দিতা নীরব। কি হলো বল, ওরা কি তোকে কষ্ট দেয়? হঠাৎ এখানে আসলি, সাথে জামা এলো না, ঘটনা কি বলবি? বাবা কোথায় মা? বিষয়টাই এড়িয়ে গিয়ে বাজারে গেছে, এখনই চলে আসবে। বলতে বলতেই রহিম মিয়া খরচের ব্যাগটা রেখে ডাকছে, আসমা, আসমা। আসমা বেগম বললেন, ঘরে এসো গো, দেখো কে এসেছে। কে এসেছে? বলতে বলতে রহিম মিয়া ঘরে ঢুকতেই নন্দিতাকে দেখে চকচক চোখে বললেন, নন্দু মা, কখন এসেছিস মা? এই তো এখনই আসলাম বাবা। তুমি তো ঘেমে গেছো, এখানে বসো। জামাই আসেনি? বিছানায় বসতে বসতে বলল, না। নন্দিতা নীরব কণ্ঠে বলল। নন্দিতা শুয়ে শুয়ে চোখের জল ফেলছে। ফোনের রিং বেজেই চলেছে। নন্দিতা ফোন তুলছে না। ফোনের স্ক্রিনে তীব্র নাম্বারটা বারবার জ্বলে উঠছে। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে ব্যালকনিতে গেল নন্দিতা। ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করে নিচে রাস্তায় তাকালো। দেখলো তীব্র রাস্তার পাশে চায়ের দোকানটায় বসে চা খাচ্ছে আর ফোন কানে রেখে ব্যালকনির দিকে তাকিয়ে আছে। নন্দিতা ফোন রিসিভ করে রাগী কণ্ঠে বলল, কি সমস্যা কি? ফোন দিচ্ছ কেন? আমার বউকে ফোন দিয়েছি, এতে সমস্যা কি? লজ্জা করছে না এসব বলতে? নন্দিতা, তুমি যা ভাবছো তেমন কিছুই না। আমায় বলতে দিলে তবেই তো বলবো, তাই না? আমার শোনার কিছু নেই। কখনো ফোন করবা না আর। নেবার এবার। এই ফোন কাটবা না বলে দিলাম। নইলে কিন্তু, নইলে কি? নইলে আমি কি করব তা তো জানোই। এখান থেকে সোজা একটা গাড়ির সামনে দাঁড়িয়ে যাব। এসব বলে আর আমায় প্রভাবিত করতে পারবে না। সব অধিকার শেষ হওয়ার দিন এসে গেছে। তীব্র, সব কিছু থেকে আপনাকে মুক্তি দেব আমি। বলেই ফোনটা কেটে দিল নন্দিতা। কেটে দিয়ে ঘরে আসলো। যতবার নন্দিতা রাগ করে বাবার বাড়িতে এসেছে, ততবারই তীব্র এসে তার রাগ ভাঙিয়ে নিয়ে গেছে। কিন্তু এবারেরটা যে রাগ না, এটা সন্দেহ। সন্দেহ সহজে যায় না, থেকে যায়। একটু একটু করে ভাবায়, কষ্ট দেয়, শেষ করে মনের সকল অনুভূতি। একটু পর কিছু লোকের চেঁচামেচি অস্ফুট শব্দ তার কানে এলো। মনে মনে ভাবলো, তীব্র আবার কোনো পাগলামি করলো না তো? বিছানা থেকে ধরপড় করে উঠে ব্যালকনিতে দাঁড়াতেই দেখলো নিচে কিছু মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার পাশ দিয়ে লাল তরল বেয়ে যাচ্ছে। রক্ত নয় তো? তীব্রর কিছু হয়ে গেল না তো? মুহূর্তেই বুকটা ধক করে উঠল। চারিদিকে শূন্যতা অনুভব করলো। দৌড়ে নিচে নামলো। যে দোকানটায় তীব্র বসে চা খাচ্ছিল সেখানে যেতেই সেখানে থাকা লোকগুলি এক এক করে সরে দাঁড়ালো। নন্দিতা কাছে যেতেই দেখলো তীব্র মাটিতে লুটিয়ে পড়ে আছে। মাথার পাশ দিয়ে রক্তের স্রোত বইছে। নন্দিতার সারা শরীর হিম হয়ে আসলো। এক এক করে মুহূর্তেই সবাই চলে গেল। নন্দিতা ধুম মেরে বসে আছে। তীব্র হাতে ভর করে উঠল। উঠে গায়ের লেগে থাকা ধুলো ঝেড়ে ফেলছে। চুল ঠিক করছে। নন্দিতা চরম হতবাক হয়ে হা করে চেয়েছে, সেসব দেখছে। নন্দিতা রোড থেকে উঠে তীব্রর উপর অগ্নি দৃষ্টিতে তাকালো। রেগে গজগজ করে পিছন ফিরে যেতেই তীব্র দৌড়ে গিয়ে নন্দিতার হাত ধরে নন্দিতাকে নিজের বাহুদয় দ্বারা শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিল। নন্দিতা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আর তীব্রর বুকে কিল ঘুষি মেরেই চলেছে। তীব্র তবুও হেসে হেসে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। একটু পর তীব্র ছেড়ে দিলেও দেখলো নন্দিতা তাকে খামচে ধরে আছে। তীব্র চেষ্টা করেও ছাড়াতে পারলো না। চেয়ারে বসে নন্দিতা এখনো নাক সিসকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নার গতি এখন কিছুটা কম, তবে নাকের সিসকানিটা বেশি। তীব্র তার রুমালটা এগিয়ে দিলে নন্দিতা খপ করে সেটা হাতে নিয়ে নাকে ধরে ইয়ে করলো। রুমালটা আবার তীব্রর দিকে এগিয়ে দিল। তীব্র নাক মুখ কুঁচকে রুমালটা নখের আগাল দিয়ে ধরে ডাস্টবিনে ফেলে দিল। এক হাতে ফুসকা, আরেক হাত গালে রেখে অসহায় দৃষ্টিতে নন্দিতার সম্মুখের চেয়ারে বসে আছে তীব্র। আধা ঘন্টা ধরে ফুচকার প্লেটটা হাতে ধরে থাকতে থাকতে হাত অবশ হয়ে গেছে। এদিকে নন্দিতার থামার নাম গন্ধ নেই। সে কেঁদেই চলেছে। তীব্র কয়েকবার চোখের জল মুছে দিতে হাত বাড়াতেই নন্দিতা হাত সরিয়ে দিয়েছে। তাই তীব্র অসহায় দৃষ্টির মতো অসহায় স্বরে বলল, আর কত কান্না করবা? এবার তো থামো। তুই চুপ থাক। জল হস্তি, ঘোড়া, ইঁদুর, বিড়াল। চোখের জল মুছতে মুছতে তুই তুকারি করতেছো কেন? তা কি করব? আদর করব? চুমু খাবো? এখানে চুমু খাবে? কেউ দেখে ফেললে লজ্জা। চুপ, একদম চুপ। আচ্ছা চুপ। কিছুক্ষণ দুজনেই চুপ থাকার পর নন্দিতা রাগী স্বরে বলল, এসব করে আমায় কষ্ট দিয়ে খুব মজা পাও।
তাই না? তুমি কষ্ট পেয়েছো? হুম, কি করব বলো? তুমি তো আমার কথাই শুনতে চাচ্ছিলে না। তুমি যে জেদি, তাই এমনটা করতে হলো। তাছাড়া তো নিচে আসতেই না। সেজন্য এরকম একটা ঘটনা তৈরি করবা। আচ্ছা সরি, আর এমন হবে না। আর যদি কোনোদিন এমন করেছো তো আমিই তোমায় মেরে ফেলবো, বলে দিলাম। মনে থাকে যেন। হোম থাকবে। রক্তগুলি পাইছো কিভাবে? এগুলো রক্ত না তো। হ্যাঁ, রক্ত না তো কি? চা, রং চা। রক্তের বদলে চা কিন্তু মন্দ কিছু না। দোকানের কাছে এক কেটলি রং চা কিনে নিয়ে রাস্তায় ফেলে দিয়েছিলাম, যেন তুমি রক্ত মনে করো। চা রাস্তায় ঢেলে সেখানে শুয়ে পড়লে। হুম, বাহ। আমি এই প্রথম কাউকে এরকম পাগলামি করতে দেখলাম। তোমার জন্যই তো সব পাগলামি। হুম, আমার জন্যই তো। অন্য কারোর জন্য করার ইচ্ছে আছে নাকি? থাকলে কি হবে? কি হবে সেটা ভাবতেও পারবে না। মেরে না, ঘরে হুইল চেয়ারে বসিয়ে রাখবো। হ্যাঁ। হুম, তোমার সব পাগলামি শুধু আমাতেই যেন সীমাবদ্ধ থাকবে সারা জীবন। বুঝেছো? হুম, বুঝলাম। এখন হা করো। আমার হাত তো ব্যথা হয়ে গেল। এখন খাও। হা করো। তীব্র নন্দিতার মুখে ফুসকা তুলে দিল। ঝালে নন্দিতা চোখ ছোট করে তীব্রর দিকে তাকায়। ঝাল ঝাল করে চেঁচাতে লাগে। ফুসকায় প্রচুর ঝাল দিয়েছে। দিয়েছে বললে ভুল হবে। তীব্রই বলেছে জাল দিতে। এই সুযোগে তীব্র নন্দিতার ঠোঁটে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। নন্দিতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তীব্রর দিকে। তীব্র স্বাভাবিকভাবেই আরেকটা ফুসকা হাতে এনে নন্দিতার মুখের কাছে ধরল। নন্দিতার এমন চাহনিতে তীব্র হেসে ফেলল। হাসি দেখে নন্দিতা রাগ হলেও ঠোঁটের কোণে মুচকি হাসল। তারা দুজনই শব্দ করে হাসছে। বাহ, ভালোবাসা কত সুন্দর। তীব্রর হাতে হাত রেখে নন্দিতা হেসেই চলেছে। তীব্র মুগ্ধ হয়ে নন্দিতার চোখে তাকিয়ে রইল। কত মায়াবী চোখ। নন্দিতা যেন আরো তরুণী হয়ে উঠেছে। নাকি ভালোবাসার মানুষের বয়স চোখে পড়ে না? কিছু একটা হবে হয়তো। আকাশে মেঘের দল ছোটাছুটি করছে। কাকের ডিম হয়ে আসছে আকাশের রং। আশেপাশে বইছে শীতল বাতাস। তীব্র আর নন্দিতা বসে আছে কৃষ্ণচূড়া গাছটার নিচে। গাছের থোকায় থোকায় ফুল ফুটেছে। বাতাসের ঝাপটায় কিছু ফুল ঝরে পড়ছে রোটে। তীব্র হাতে ফুচকার প্লেটটা থেকে একটা একটা করে নন্দিতাকে খাইয়ে দিচ্ছে। নন্দিতা চুপটি করে খাচ্ছে। বাতাসে নন্দিতার চুলগুলি সরে গেলে তীব্র এলোমেলো চুলগুলি কানের কাছে গুজে দিচ্ছে। তাদের সামনেই একটা নেড়ি কুকুর বসে বসে লেজ নাড়াচ্ছে। তাদের এই ভালোবাসা উপভোগ করছে হয়তো। দু এক ফোঁটা করে বৃষ্টির কোনা পড়তে শুরু করলো। তীব্র আন্দোলিত হয়ে জোরালো স্বরে বলল, বৃষ্টিতে ভিজবে? তুমি বৃষ্টিতে ভেজার কথা বলছো? অবাক হয়ে চেয়ে থেকে বলল, ওহম, কেন? বলতে পারি না। তুমি তো আমায় ভিজতেই দাও না। সেই তুমি আজ বলছো বৃষ্টিতে ভিজতে। ওহম, চলো আজ বৃষ্টিতে ভিজবো দুজনে। এই বৃষ্টিটা আজ আমাদের। ঝুম বৃষ্টি থেকে এবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। সারা রাস্তা ফাঁকা। তারা দাঁড়িয়ে আছে বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে, ফুচকার দোকানের সামনে। তীব্র নন্দিতার হাত ধরে রাস্তার মাঝে নিয়ে গেল। বৃষ্টির জল তাদের সারা শরীর স্পর্শ করছে। নন্দিতা দুই হাত তুলে আকাশের পানে চেয়ে বৃষ্টি উপভোগ করছে। তীব্র চেয়ে চেয়ে দেখছে তার ভালোবাসাকে। বৃষ্টির পরিমাণ আরও বাড়লো। নন্দিতার শাড়ি বৃষ্টির জলে ভিজে সারা শরীরে লেপ্টে আছে। তীব্র এক পা করে এগিয়ে গেল। পিছন দিক থেকে নন্দিতার পেটে হাতের স্পর্শ লাগায়। আরেক হাত পিঠ বেয়ে গলায় স্পর্শ করলো। নন্দিতা কেঁপে কেঁপে উঠছে। পিছন থেকে জড়িয়ে ধরে তীব্র নন্দিতার ঘাড়ের চুলগুলি সরিয়ে জোরালো একটা কিস করে। নন্দিতা প্রতিবার নড়ে চড়ে উঠছে। ওকে পাশ ঘুরিয়ে মুখোমুখি করে নিল তীব্র। নন্দিতাকে বিকের সাথে লেপ্টে নিল। নন্দিতার গরম শ্বাস পড়ছে তীব্রর মুখের উপর। চোখে বৃষ্টি পড়ায় টিপটপ চোখ বন্ধ করছে নন্দিতা। তীব্রর হাত নন্দিতার গালে রাখলো। নিজের ঠোঁট আস্তে আস্তে নন্দিতার ঠোঁটের কাছাকাছি আনলো। নন্দিতা লজ্জায় চোখ বন্ধ করলো। গোলাপি ঠোঁটগুলো পিট পিট করে কাঁপছে। তীব্র নন্দিতার আঁচল দিয়ে তাদের ঢেকে নিয়ে নন্দিতার ঠোঁটে গভীর একটা চুমু খায়। নন্দিতাও নিজেকে আর আড়াল করতে পারল না। সেও তীব্র ঠোঁটে ভালোবাসার স্পর্শ এঁকে দিচ্ছে। কিছুক্ষণ পর তীব্র নন্দিতাকে ছেড়ে দিল। নন্দিতা এক হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। লজ্জায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ে পাশ ফিরে দাঁড়িয়ে রইল। চোখ খুলে দেখলো তীব্র বাইক নিয়ে হাজির। চোখের ইশারায় বাইকে উঠতে বলল। নন্দিতাও বাধ্য মেয়ের মতো বাইকে উঠল। উঠে তীব্রর ঘাড়ে এক হাত রাখলো। ফুচকাওয়ালা মামার দিকে তাকাতেই দেখলো সে মুচকি হাসছে। নন্দিতা লজ্জায় লাল হয়ে গেল। তীব্র একটু লাজুক হাসি দিয়ে বাইক নিয়ে চলল। কোথায় যাচ্ছি আমরা? নন্দিতা, বাড়িতে। কার বাড়িতে? কার বাড়ি মানে? আমার বাড়ি কি তোমার বাড়ি না? আমি সেটা বলিনি। ধুর, তুমি সারাক্ষণ ঝগড়া করো। কথা বলবো না, যাও তো। তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। আমার বাড়িতে একটা কথা বললে কি হতো? বাবা মা তো চিন্তা করবে।
আমি ফোন করে বলে দিয়েছি যে আপনাদের মেয়ে আমার সাথে আসবে। কেন বলতে গেলে? তুমি জানো যে আমি আসবো। হুম। তোমায় তো আমার থেকে ভালো কেউ বুঝবে না। বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডা বাতাস। নন্দিতার শীত শীত হতে লাগলো, তবে ভালোই লাগছে তার। পিছন থেকে তীব্রকে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। বাড়িতে ঢুকেই তীব্র নিজের মতো ঘরে গেল। নন্দিতা জীর্ণ পায়ে এগুচ্ছে। ভেজা শাড়ি লেপটে যাওয়ায় হাঁটতে সমস্যা হচ্ছে। শেখর চৌধুরী সেখানে উবু হয়ে খবরের কাগজ পড়ছে। নন্দিতা কাছে যেতেই তিনি বললেন, বৌমা, চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ। কেন ঝগড়া করতে যাও বলো তো? জানোই তো, রাগ করে যতবারই বাবার বাড়িতে যাবা ততবারই তীব্র গিয়ে নিয়ে আসবে। নন্দিতা লজ্জা পেল, মুচকি হেসে মাথা নিচু করে রইল। শেখর চৌধুরী বললেন, বৌমা যাও, ঘরে গিয়ে ভেজা কাপড় পাল্টে নাও, আর আমার জন্য একটু চা করতে পারবে? তোমার হাতের চা না খেলে আমার তৃপ্তি আসে না। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। 2 মিনিট দাঁড়ান। এক প্রকার হন হন করে নিজের ঘরে গেল নন্দিতা। ঘরের দরজা লাগিয়ে দিয়ে শাড়িটা খুলে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে দেখে তীব্র সারা শরীরে বডি ওয়াশ দিয়ে ভরিয়ে ফেলেছে। নন্দিতা পিছু পা হয়ে মনে মনে ভাবলো, এই লোকটা এমন কেন? দরজাও লাগায় না, প্রাইভেসি বলতে কিচ্ছু নাই। নন্দিতা বের হয়ে আসতেই তীব্র নন্দিতার হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে যায়। নিয়ে গিয়ে নিজের সাথে শক্ত করে ধরে রাখলো। নন্দিতা লজ্জিত ভঙ্গিতে বলল, কি? হ্যাঁ, কিছু না, একটু আদর করতে মন চাচ্ছে। ধুর, তুমি স্নান করো, আমি বাইরে আছি। নন্দিতা চেঞ্জ করে নিচে গেল চা বানাতে। যেতেই আরোহীর বাবা আহনাব চৌধুরী নন্দিতাকে ডাকলো। তিনি বই পড়ছেন। বইয়ে চোখ রেখেই বললেন, কেমন আছো নন্দিতা? আরে চাচা, কেমন আছেন? কখন এসেছেন? এসেছি সকালে। তোমাদের ছেলে হয়েছে না মেয়ে? নন্দিতার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। এই প্রশ্ন তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। ক্ষত বিক্ষত মনটা যেন নির্জীবিত হয়ে ওঠে। নন্দিতা চোখের জল মুছতে মুছতে চলে গেল সেখান থেকে। আহনাব চৌধুরী কিছুটা অবাক হলেন। তিনি শেখর চৌধুরীর কাছে গেলেন। এই বিষয়ে জানতে চাইলে শেখর চৌধুরী তাকে সবটা খুলে বলল। শুনে আহনাব চৌধুরী মনে মনে নিজের কাছে নিজেই ছোট বোধ করলেন। তীব্র বিছানায় বসে ফোন স্ক্রল করছিল। নন্দিতা দরজা খুলে বিছানায় উপুর হয়ে শুয়েই হাউমাউ করে কান্না করতে লাগলো। তীব্র ফোনটা রেখে নন্দিতার পাশে গিয়ে, কি হয়েছে নন্দিতা, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে? নন্দিতা কিছুই বলল না। তীব্রকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলো। অনেকক্ষণ কান্নার পর তীব্রকে বলে, তীব্র, তুমি কি আমায় নিয়ে খুশি? হঠাৎ এমন প্রশ্ন কেন? আমি তো তোমায় বাবা হওয়ার সুখ দিতে পারলাম না এখনো। আচ্ছা, তুমিও কি মনে মনে এর জন্য আমাকে ঘৃণা করো? তোমার কি সেটাই মনে হয়? না, আমি জানি তুমি আমায় কখনো ঠকাবে না, কিন্তু আমার জন্য তোমার মা বাবা কষ্ট পাচ্ছে। একটা কথা বলবো, রাখবা? কি কথা? তুমি বিয়ে করে নাও। প্লিজ, আমার কথাটা শোনো। আমার জন্য তুমি সারা জীবন বাবা ডাক থেকে বঞ্চিত হবা, এটা আমি মানতে পারবো না। নন্দিতা, থামো তুমি। আমি তো বলেছি, বাবা না হতে পারায় আমার কোনো সমস্যা নেই। তবুও কেন এসব বলো তুমি? দেখো, এখন হয়তো তুমি বলছো, কিন্তু যখন আমাদের বয়স হবে তখন তো আমাদের কাউকে লাগবে, তাই না? জীবন তো সবসময় একই থাকে না, পাল্টায়, সাথে মন মানসিকতাও। এখন তোমার মনে হচ্ছে এরকম, কিন্তু কিছুদিন পর গিয়ে ঠিকই তুমি বুঝতে পারবে। তখন আমায় ঘৃণা করবে। আমি এটা সহ্য করতে পারবো না। সারা জীবন আমি এই দোষের ভাগী হয়ে থাকতে পারবো না। এখন আমায় কি করতে বলছো তুমি? যা করার সব আমিই করব। তুমি শুধু সেটাতে হ্যাঁ বলবে। কথা দাও, তুমি আমার কথা শুনবে। তীব্রর হাত নন্দিতা ওর মাথায় রেখে কথাটা বলল। তীব্র হতভম্ব হয়ে গেল। এই মুহূর্তে তার কি করা উচিত সে বুঝতে পারছে না। হাত সরিয়ে নিলেও নন্দিতার প্রবল জোরে সে রাজি হয়ে গেল। রাতে সবাই ডিনার করতে ডাইনিং টেবিলে উপস্থিত। নন্দিতা সবাইকে খাবার সার্ভ করছে। আরোহী গুনগুন করতে করতে তীব্রর পাশের চেয়ারটায় বসলো। নন্দিতার খুব ঈর্ষা হতে লাগলো। তীব্রর পাশে কাউকে সে সহ্য করতে পারে না। তীব্র বিষয়টা লক্ষ্য করেও এড়িয়ে গেল। নন্দিতার শাশুড়ি রাবিয়া চৌধুরী নাক ছিচকাচ্ছে। সব রান্না নন্দিতা করেছে। আহনাব চৌধুরী খাবারের প্রশংসা করছেন। এটা রাবিয়া চৌধুরী সহ্য হচ্ছে না। খাওয়া শেষে নন্দিতা ছাদে গেল একাকিত্ব কিছু সময় কাটাতে। উঠে দেখলো সেখানে আগে থেকেই শেখর চৌধুরী দাঁড়িয়ে আছেন। ওনার খাওয়া শেষে হাঁটাহাঁটি করার অভ্যাস। নন্দিতা কাছে গেল, বাবা। কে? বৌমা, তুমি এত রাতে ছাদে? একটু আসলাম, ভালো লাগছে না। আপনাকে কিছু বলার ছিল। কি বলো? কিভাবে যে বলবো? বৌমা, আমার কাছে কিছু বলতে তো
তুমি কখনো সংকোচ বোধ করনি, তাহলে আজ সংকোচ বোধ করছো যে? বাবা, আমি চাই তীব্র আবার বিয়ে করুক। ওকে আমি বাবা হওয়ার সুখ দিতে পারিনি, এর দায় আমায় সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি এটা চাই না বাবা। আপনাদের বয়স হয়েছে, আপনারাও তো চান আপনাদের নাতি নাতনির মুখ দেখতে, তাদের সাথে সময় কাটাতে। আমি সেটা তো অক্ষম বাবা। বৌমা, তুমি যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ বাবা, আমি ভেবেই বলেছি। আমি সারা জীবন আপনাদের এরূপ না পাওয়ার কারণ হতে চাই না। বলেই নন্দিতা চোখ মুছতে মুছতে নিচে নেমে গেল। কেন জানি আজ ওর প্রচুর কষ্ট হচ্ছে। কেন হচ্ছে সেটা ওর অজানা নয়। তীব্রকে হারিয়ে ফেলার ভয় তাকে ক্রমশ ঘিরে ধরছে। কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সকালে তীব্র ডাকে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে তীব্রকে বলল, কয়টা বাজে? 10টা। কি, এত বেলা হয়ে গেছে আর আমি টেরই পাইনি। তুমি উঠে ফ্রেশ হও, ডাক্তারের কাছে যাব আমরা। ডাক্তার কেন? দীর্ঘদিন হয়ে গেল কিন্তু তুমি সন্তান সম্ভবা হচ্ছ না, এটা নিয়ে ডাক্তারের সাথে কথা বলতে। নন্দিতার বুকটা ধুপ করে উঠল। এই বিষয়ে যে কোনো কথাই নন্দিতার কেমন কাটার মতো বুকে বাঁধে। ফ্রেশ হয়ে রওনা হলো ডাক্তারের চেম্বারে। কয়েকটা টেস্ট করে রিপোর্ট হাতে ডাক্তার বসে আছে। সামনের চেয়ারে নন্দিতা তীব্র বসে আছে। দুজনেই চিন্তায় সংকুচিত হয়ে আছে। ডাক্তার হাতে রিপোর্ট নিয়ে ভ্রু কুঁচকে তাদের দিকে তাকালো। ভারী ভারী স্বরে বললেন, মিস্টার তীব্র, আপনাদের বিয়ের কতদিন হলো? 6 বছর। 6 বছরে আপনার স্ত্রী 2বার প্রেগনেন্ট হয়, আর কোনো কারণে বেবি 2টা বেঁচে নেই? জি। কেন? কারণটা কি বলুন তো? একবারও মৃত বেবির জন্ম দেয়, আরেকবার জন্মের পর বেবিটাকে খুঁজে পাওয়া যায়নি। লাস্ট কবে আপনার স্ত্রী প্রেগনেন্ট হয়? 2 বছর আগে। সেই বেবি কোথায়? 7 মাস পর জানতে পারি ওর পেটে কোনো বেবি ছিল না। টিউমারের জন্য পেটের আকৃতি বৃদ্ধি পেয়েছিল। তাহলে প্রেগন্যান্সি টেস্টে হয়তো ভুল ছিল। কোথায় করিয়েছিলেন টেস্ট? হসপিটালে। সম্ভাবনা আছে প্রেগন্যান্সির রিপোর্ট কারোর সাথে বদল হয়েছে। সে যাই হোক, টিউমার অপারেশন করিয়েছিলেন? জি। কতদিন আগে? প্রায় 2 বছর আগে। মিস্টার তীব্র, আপনি কাল একবার আসুন। আজ তেমন কিছু বলবো না, আপনি কাল দেখা করুন আমার সাথে। বলেই ফাইলটা রেখে দিয়ে একটা সিগারেট ধরালেন। বেলে চাপ দিতেই তার পিয়ে আসলো। তাকে বলল, আজ আর রুগী দেখব না, তাদের বলো কাল আসতে। তীব্র আর নন্দিতা কেবিন থেকে বের হলো। হসপিটালে আসলে নন্দিতার খুব কান্না পায়। কেননা এখানে আসলেই নবজাতকের দেখা মেলে, যা নন্দিতার মনকে কাচের ন্যায় ভেঙে গুঁড়িয়ে দেয়। তীব্র বিষয়টি লক্ষ্য করে, কিন্তু তার কিছু করার উপায় থাকে না। তারা বাড়িতে আসলে রাবিয়া চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে নন্দিতাকে দেখে। তীব্রকে কর্কশ গলায় বলল, কি ডাক্তার, কি কোনো আশা দিল? আমার দীর্ঘ বিশ্বাস এই মেয়ের দ্বারা আমাদের বংশে নতুন কেউ আসবে না। রাবিয়া চৌধুরীর কথায় তীব্রর অনেক রাগ হয়, সে কিছু বলে না। মায়ের উপর দিয়ে কথা বলার অধিকার তার নেই। মা বলতেই পারে, মা বলবে না তো কে বলবে? রাতে খাওয়ার পর তীব্র ছাদে গিয়ে সিগারেট ধরালো। এক হাতে ছাদের কার্নিশ, আরেক হাতে জ্বলন্ত সিগারেট। আকাশে পূর্ণিমার চাঁদ, চাঁদের আলোয় কানায় কানায় বয়ে গেছে ছাদ। কারোর পায়ের শব্দ কানে এলো। তীব্র মগ্ন হয়ে চাঁদ দেখতে থাকলো। যে এসেছে তাকে তীব্র চিনে ফেলেছে। তার শরীরের গন্ধ তার চেনা। যদিও অনেক বছর আগেই তাদের বিচ্ছেদ হয়, তবুও ভালোবাসার মানুষ কখনো পুরনো হয় না। তীব্র করুণ স্বরে বলল, মিহিতা। তীব্রর ভাবি, আমি ভালো নেই। জানি না কোন পাপের শাস্তি আমি পাচ্ছি। একই তাপে পুড়ছে আমি নিজেও। আমি তোমায় ঠকাইনি মিহিতা, তোমার ভালো চেয়েছি আমি। এই ভালো তো আমি চাইনি তীব্র। বলো, চেয়েছিলাম? তখন আমি কেবল ভার্সিটিতে উঠি, আমার নিজের জীবনের নিশ্চয়তা নেই। তোমায় কিভাবে ভালো রাখতাম বলো? আমি ভালোবাসার মানুষের কষ্ট সহ্য করতে পারি না। ভাইয়া তখন মোটামুটি সেটেল হয়ে গেছে, তোমার অন্তত দেখতে পারবো এই আশায় ভাইয়ার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করেছিলাম। তোমায় আমি ঠকাইনি মিহিতা, বিশ্বাস করো। আমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম, তাই এমনটা করেছি। আমি জানি তীব্র, কি করব বলো? আমি যে ভুলতে পারছি না, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি তুমি কাউকে এতটা কিভাবে ভালোবাসতে পারো। পরিবারের এত কথা, বাইরের মানুষের কথা, নন্দিতার বাচ্চা না হওয়া, এরপরেও তুমি ওকে এতটা ভালোবাসো কিভাবে? তীব্র সিগারেট মুখে দিল। আমার খুব হিংসে হয় জানো। এই ভালোবাসা আমার প্রাপ্য ছিল। কি ছিল না? ভালোবাসার জিনিসটা কত অদ্ভুত। আমায় ক্ষমা করে দিও তীব্র। তোমার উপর রাগে ঘৃণায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। একটা মেয়ে সব সহ্য করে, ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখলে তা সহ্য করতে পারে না। অনেক রাত হয়েছে, ঘরে যাও। নন্দিতা অপেক্ষা করছে। মিহিতা চলে গেল।
তীব্র সিগারেটটা শেষ করে নিজের রুমে গেল। নন্দিতা শুয়ে পড়েছে, চোখের কোণে জল বেঁধে আছে, কান্না করতে করতে ঘুমিয়ে গেছে হয়তো। তীব্র অনেকক্ষণ ঘুমন্ত নন্দিতাকে দেখলো, মুচকি হেসে নন্দিতার কপালে একটা চুমু দিয়ে শরীরে কাঁথাটা জড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে তীব্র নাস্তা না করেই ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য বেরিয়ে গেল। ডাক্তারের চেম্বারে বসে আছে। তিনি একটা পান মুখে দিলেন, তীব্রর দিকে সিগারেটের প্যাকেট এগিয়ে দিলেন। তীব্র না সূচক মাথা নাড়ল। ডাক্তার তার পিএকে ডাকলো, ডেকে কি যেন বলল। কিছুক্ষণ পর একজন লোক আসলো চেম্বারে। তীব্র কিছুটা অবাক হলো। ডাক্তার তীব্রকে উদ্দেশ্য করে বললেন, মিস্টার তীব্র, দেখুন তো, ইনিই কি আপনার স্ত্রীর পেটের টিউমারের অপারেশন করিয়েছিলেন? তীব্র অস্ফুট স্বরে বলল, হ্যাঁ। ডাক্তার তখন বলল, ডক্টর শিহাব, আপনি কি জানেন ডাক্তার পেশেন্টটা কি? শিহাব, জি স্যার, ভয়ার্ত কণ্ঠে। আপনি যেরকম একটা কাজ করলেন, নিজেকে ক্ষমা করতে পেরেছেন তো? তীব্র কিছুটা হতভম্ব হচ্ছে। কি হচ্ছে তার বোধগম্য হলো না। সে যে ডাক্তারের কাছে এসেছে তার নাম ডাক্তার হাবিব। ডাক্তার হাবিব তীব্রর উদ্দেশ্যে বললেন, মিস্টার তীব্র, সরি টু সে, আপনার স্ত্রী কখনো মা হতে পারবে না। তীব্রর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুহূর্তেই সারা শরীর ঘামতে শুরু করলো। তীব্র নিজের শার্টের উপরের বুতাম খুলে ফেলল। ডক্টর হাবিব তার দিকে জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, আপনি উত্তেজিত হবেন না, নিজেকে সামলান। আপনি ভেঙে পড়লে আপনার স্ত্রীকে শক্তি যোগাবে কে? ডক্টর, আপনি এটা কি বললেন? হ্যাঁ মিস্টার তীব্র, আপনার স্ত্রী আর কখনো মা হতে পারবে না, কারণ বাচ্চা হওয়ার যে নারী থাকে সেটা কেটে ফেলা হয়েছে। তীব্রর মাথায় যেন আগুন জ্বলে উঠল। কাজটা কে করেছে সেটা বুঝতে বাকি রইল না। লাথি মেরে চেয়ার থেকে উঠে ডক্টর শিহাবের শার্টের কলার ধরে গালে ঠাস ঠাস করে চড় দিতে দিতে অকথ্য ভাষায় গালাগালি করলো। এসব গালির সাথে সে পরিচিত নয়, নিজেকে যেন হারিয়ে ফেলেছে। মাথার চুল মুঠ করে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল তীব্র। ডক্টর শিহাবের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে, মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে, সাদা অ্যাপ্রন লাল টকটকে হয়ে গেছে। ডাক্তার হাবিব বেল চাপতেই বাইরে থেকে চারজন এসে তাদের সরিয়ে দেয়। প্রথমে দুইজন আসে, তারা তীব্রর হিংসুতার কাছেও টিকতে না পেরে ডক্টর হাবিব আরও দুজনকে ডেকে পাঠায়। থানায় অফিসারের সামনে মুখোমুখি হয়ে বসে আছে ডক্টর হাবিব, ডানে বসে আছে তীব্র। ডক্টর শিহাবকে রাখা হয়েছে ডক্টর হাবিবের বাম দিকে, তার মাথায় ব্যান্ডেজ করা। তীব্রর চোখ লাল রক্তবর্ণ হয়ে আছে, হাতের মুঠ শক্ত, সে কোনো কথা বলছে না। ভিতরে ভিতরে এক পাহাড় কষ্ট নিয়ে বসে আছে। অফিসার গম্ভীর স্বরে বলল, ডক্টর শিহাব, নিজের করা অপরাধকে স্বীকার করবেন না ডলামলা দিতে হবে? শিহাব, স্যার, আমি আমার অপরাধ স্বীকার করব, আমি নিজ ইচ্ছে করিনি স্যার। অফিসার, সেটা তো জানি। কার কথাই করেছেন বলুন শিহাব? আমি যখন উনার স্ত্রীর অপারেশন করছি তখন কেউ একজন আমার ফোনে ফোন করে। অফিসার, থিয়েটারে ফোন সাথে কেন আপনার? শিহাব, স্যার, আমার কাছে সবসময় একটা ফোন থাকে, সেখানে অতি প্রয়োজনীয় ছাড়া ফোন করে না কেউ। ফোন করে কি বলল? ফোন করে বলল নন্দিতা যেন কোনোদিনও মা হতে না পারে সে ব্যবস্থা করতে। আমি রাজি না হলে একটা ভিডিও পাঠায়। সেই ভিডিওতে দেখলাম কেউ একজন আমার মেয়ের মাথায় পিস্তল তাক করে ধরে আছে। তারা বলল, যদি না করি তাহলে আমার মেয়েকে তারা মেরে ফেলবে। বাবা হয়ে মেয়ের এরূপ অবস্থা দেখে তাদের কথা মতো আমি পাপ কাজটা করি। তীব্র ক্ষিপ্ত হয়ে ডক্টর শিহাবের উপর তেড়ে যেতেই কয়েকজন কনস্টেবল মিলে তীব্রকে আটকালো। অফিসার তীব্রকে বলল, মিস্টার তীব্র, আপনি শান্ত হন, আমরা বিষয়টা দেখছি, এর সাথে যুক্ত সবাই শাস্তি পাবে। তীব্র চেয়ারে বসতেই ফোন আসলো। ফোন স্ক্রিনে ভাবি নামটা ভেসে এলো। রিসিভ করতেই ওপাশ থেকে কান্না মিশ্রিত আওয়াজ আসলো, তীব্র, তোমার ভাইয়াকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তুমি কিছু একটা করো প্লিজ, ওকে ফিরিয়ে নিয়ে এসো প্লিজ। পুলিশ ধরে নিয়ে গেছে মানে? কেন? আমি জানি না, ও শুধু ফোন করে বলল ওকে নাকি পুলিশ ঘিরে ফেলেছে। তারপর হঠাৎ ফোনটা কেটে গেল। তারপর ফোন করলাম, ফোন বন্ধ। ভাইয়াকে পুলিশ কেন ঘিরে ধরবে? কি এমন করেছে ভাইয়া? আচ্ছা, তুমি চিন্তা করিও না, আমি দেখছি। প্লিজ কিছু একটা করো, আমার খুব টেনশন হচ্ছে। কি হয় আমায় জানাও প্লিজ, আমি অপেক্ষা করে থাকবো। তীব্র চেয়ার ছেড়ে উঠে থানা থেকে বের হতেই হতভম্ব হয়ে গেল। পুলিশের জিপ এসে থানার সামনে থামলো। সেখান থেকে ভাইয়া নামছে, হাতে হাত করা, পরনে শর্ট প্যান্ট। একজন পুলিশ তার গেঞ্জি ধরে টানতে টানতে ভিতরে নিয়ে আসছে। তীব্র হাত তুলে বাধা দিল, পুলিশ গেঞ্জি ছেড়ে দিল। তীব্র অফিসারের সামনে বসে আছে। একে তো তার একটা সমস্যা নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে ভাইয়া, যে পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে, তিনি অফিসারকে বলল, স্যার, আবাসিক হোটেল থেকে ইনারে নিয়ে এসেছি। বেটায় একটা
বাকিটুকু বলতেই অফিসার হাতের ইশারায় থামতে বলল। তীব্রর বুঝতে বাকি রইল না কেন তার ভাইয়াকে থানায় নেওয়া হয়েছে। লক্ষ্য করলো ভাইয়ার দিকে তাকাতেই চোখ সরিয়ে নিচ্ছে। মনে মনে লজ্জা ভয় তাকে ঘিরে ধরেছে। তীব্রর মনে মনে ঘৃণা হতে লাগলো। অফিসার হাতের ইশারায় তাকে লকআপে ঢুকাতে বলল। তীব্র কিছু বলল না। অফিসার ডক্টর শিহাবের দিকে তাকিয়ে বললেন, আপনি থামলেন কেন? বলুন, শুরু করুন। ডক্টর শিহাব, স্যার, যা বললাম সব সত্যি। আপনি চাইলে আমার ফোন চেক করে দেখতে পারেন। সেই দিনের ভিডিওটা আমি সেভ করে রেখেছিলাম। বলেই ফোনটা অফিসারের কাছে এগিয়ে দিল ডক্টর শিহাব। অফিসার কিছুক্ষণ ফোনে সব চেক করলো। তারপর বলল, মানলাম আপনাকে বাধ্য করা হয়েছে, কিন্তু সেজন্য আপনি আইনের সাহায্য নিতেন, নইলে প্রয়োজনে মিথ্যে বলতেন। সে এসে তো দেখতো না যে নাড়িটা কেটেছেন কিনা। স্যার, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। একমাত্র মেয়ে, অনেক ভালোবাসি আমি। যদি পরে জানতে পারে আমি কাজটা করিনি, তাহলে আবার যদি আমার মেয়ের ক্ষতি করে দেয়, এই ভয়ে আমি কাজটা করেছি স্যার। আমি পাপ করেছি স্যার। আমার শাস্তি আমি মাথা পেতে নেব। তীব্র, অফিসার, আমি ভিডিওটা কি দেখতে পারি? অফিসার, শিওর। তীব্র ভিডিওটা ওপেন করতে চমকে উঠল। আরে, এই ভিডিওটা তো ভাইয়ার সেই পেন ড্রাইভে দেখেছিলাম যখন নন্দিতার অপারেশন হয় তখন। তার মানে এসবের পিছনে ভাইয়ার হাত আছে। কেনই বা সে এসব করতে যাবে? তীব্রর নিজের ভাই যে তার এত বড় ক্ষতি সে করতে পারে, এটা সে স্বপ্নেও ভাবেনি। রোবটের মতো ফোনটা টেবিলে রাখলো। লকআপের দিকে তাকাতেই তীব্রকে দেখে ওর ভাইয়া চোখ সরিয়ে নেয়। তীব্রর ইচ্ছে করছে তার ভাইয়াকে উচিত শিক্ষা দিতে, কিন্তু সে সেটা পারবে না। মনে মনে ভাইয়ার মুখে থুতু দিল। তখনই ফোনটা আবার বেজে উঠল। তীব্র রিসিভ করলো না। পরপর কয়েকবার বাজতেই তীব্র রিসিভ করে রাগী কণ্ঠে বলল, কি হয়েছে? রিসিভ করছি না দেখেও বারবার ফোন দেওয়ার কি আছে? তীব্র, কি হয়েছে? রেগে আসো কেন? তো কি আনন্দে থাকবো? আনন্দে থাকতে দিচ্ছে কেউ? কি হলো তোমার? আচ্ছা, তোমার ভাইয়ার কি কোনো খবর পেলে? আমার সামনেই লকআপে দাঁড়িয়ে আছে, চোরের মতো তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছে। লকআপে মানে কি করেছে ও? এখন রাখছি। বলেই ফোন বন্ধ করে রাখলো তীব্র। অফিসার বলল, মিস্টার তীব্র, আপনি নাকি চেনেন? উত্তরে তীব্র কিছু বলল না। রাগী চোখে একবার ওই কালপ্রিটটার দিকে তাকালো। অফিসার তীব্রকে উদ্দেশ্য করে বলল, মিস্টার তীব্র, আমরা এর তদন্ত শুরু করে দিয়েছি। খুব শীঘ্রই আমরা অপরাধীকে খুঁজে বের করব। অপরাধীকে খুঁজতে হবে না, সে সামনেই আছে, তাই না ভাইয়া? তীব্রর কথা শুনে ওর ভাইয়া গায়ের গেঞ্জি খুলে ফেলল। মাথার চুল টানতে লাগলো। বড় বড় শ্বাস নিতে নিতে লকআপের ফ্লোরেই পড়ে গেল। বিষয়টি দেখে তীব্র কোনো রিয়াকশন করলো না। তার মনের যে ঘৃণা তা ক্রমশ বাড়তেই থাকলো। লকআপ খুলে তীব্রর ভাইয়াকে বের করা হলো। ডাক্তার এসে প্রেশার চেক করে বলল, সব ঠিক আছে। তীব্র অট্ট হাসি দিতে দিতে বলল, অভিনয় তুমি বরাবরই সেরা ছিলে ভাইয়া। না হলে আমার ঘরেই আমার বিশ্ব শত্রু, সেটা জানতেই পারলাম না। অফিসার তীব্রকে উদ্দেশ্য করে বলল, অফিসার, মিস্টার তীব্র, আপনি একটু আগে বললেন যে অপরাধী আপনার সামনে। কে সে? তীব্র, এই যে সামনে বসে আছে, নাটক জগতের শ্রেষ্ঠ অভিনেতা। একটু পরিষ্কার করে বলবেন? অফিসার, আমার স্ত্রীর অপারেশনের পরের দিন আমি বাড়িতে আসি ওর জন্য স্যুপ করে আর একটু বিশ্রামের জন্য। তখন কোনো কারণে ওর ঘরের লকারে একটা পেন ড্রাইভ পায়। সেখানে এই ভিডিওটা পেয়েছিলাম। যখন এই কালপিটটাকে বললাম এটা কিসের ভিডিও, তখন বলল এটা নাকি তার নতুন একটা সিরিজের কনসেপ্ট। তীব্র ওর ভাইয়াকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, তোমায় আমার অভিভাবক মানতাম। ভাবতাম তুমিই তো আমার আপন মানুষগুলির মধ্যে একজন। আর সেই তুমিই আমার সাথে এরকম একটা জঘন্য কাজ করতে পারলে। আমায় মাফ করে দে তীব্র। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোর প্রতি প্রতিশোধ নিতেই আমি এরকম একটা কাজ করেছি। একটা অপরাধ ঢাকতে গিয়ে অনেক অপরাধে জড়িয়ে গেছি। কি, আমার উপর প্রতিশোধ মানে? হ্যাঁ, তোর উপর প্রতিশোধ। মিহিতা যে তোর প্রেমিকা ছিল, সেটা আগে আমায় বলেছিলি? হঠাৎ এসব বিষয়ে কেন? বিয়ের পর থেকে মিহিতা আমার থেকে দূরে দূরে থাকতো। আমি কারণটা জানতাম না। আর যখন জানলাম যে তুই আমার জীবন নিয়ে ছেলে খেলা করেছিস, তখন আমি এরকমটা করি। এই সামান্য কারণে তুমি এত বড় পাপ করেছো আমার সাথে। আমায় ক্ষমা করে দে তীব্র, আমায় মাফ করে দে। বলেই তীব্রর পা জড়িয়ে ধরলো। তীব্র ঝটকা দিয়ে পা ছাড়িয়ে নিল। কর্কশ স্বরে বলল, যে মেয়েকে নিয়ে হোটেলে গেলে সেটাকে, রাস্তায় যারা রংচং মেখে থাকে তারা নিশ্চয় ওই একজন কো আর্টিস্ট। একসাথে আমরা কাজ করি। কাজ করতে করতে আমাদের মধ্যে ভালো লাগার সম্পর্ক তৈরি হয়।
তারপর চুপ, একদম চুপ। লজ্জা লাগছে না এসব বলতে? মুখে একটুও বাজছে না? ভাবিকে রেখে এসব করে বেড়াচ্ছ, চরিত্রহীন। আর তুই কি দুধে ধোয়া তুলসী পাতা? মিহিতার সাথে তুই শারীরিক সম্পর্ক করিসনি? ওহ, তাতে কোনো দোষ নেই, তাই না? কি বললে? কে বলেছে তোমায় এসব কথা? বলো কে বলেছে? শার্টের কলার ধরে চেঁচিয়ে বলল, আমি নিজ চোখে দেখেছি তোরা ওই পুরনো আসবাবপত্র রাখার ঘরটায় সময় কাটাচ্ছিলি। সে ভিডিও আছে আমার কাছে। এটা যে মিহিতা করেছে তাকে ফাঁসানোর জন্য, এটা বুঝতে পারলো তীব্র। তবে কিছু বলল না, কারণ এক সময় মিহিতা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও এখন সে শুধরেছে। সত্যিটা সবার সামনে আসবেই। ওর সাথে যে আমার শারীরিক সম্পর্ক হয়নি এটা মিহিতা নিজের মুখেই স্বীকার করবে, এটা ভেবে চুপ করে রইল। তবে বেশিক্ষণ থাকতে পারল না। ঘৃণায় থানা থেকে বের হয়ে বাহিরের বটগাছটায় বসে রইল। একটা সিগারেট ধরালো। বেরিয়ে না আসলে হয়তো সে নিজেকে সামলে নিতে পারতো না, নিজের ভাইয়াকেই রক্তাক্ত করে দিত। সিগারেট খেতে খেতে হঠাৎ একটা কথা মনে হয়। সিগারেটটা ফেলে দিয়ে দৌড়ে ভিতরে যায়। ওর ভাইয়ার শার্টের কলার ধরে গম্ভীর স্বরে বলল, আমার দুই সন্তানকে তুমিই শেষ করেছো, তাই না? তীব্রর কণ্ঠটা গম্ভীর হলেও সেখানে যে ওর ভাইয়াকে ভস্ম বানিয়ে দেওয়ার মতো এত পরিমাণ তেজ আছে সেটা ওর ভাইয়া বুঝতে পারলো। নিচু স্বরে বলল, প্রথম সন্তানটা মৃত জন্ম দিয়েছিল, তারপরে সন্তানটা। দ্বিতীয় সন্তানের সাথে কি করেছো? যেদিন তোর দ্বিতীয় সন্তানটা হলো সেদিন নার্সকে টাকা দিয়ে মুখ বন্ধ করে বাচ্চাটাকে নিয়ে আমি রাতের অন্ধকারে বেরিয়ে পড়ি। তারপর একটা ইতিমখানায় রেখে চলে এসেছিলাম। তার মানে আমার সন্তান এখনো বেঁচে আছে। হ্যাঁ, তুই চিন্তা করিস না, আমি ওকে কোনো কষ্টে রাখিনি, সব রকম সুযোগ সুবিধা দিয়েছি। তুই যদি আমার নিজের ভাই না হইতি তাহলে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতি না। বাবা মাকে সন্তানের থেকে আলাদা করে সুযোগ সুবিধা করে দিয়েছিস, তাই না? তোর সাথে কথা বলতেও ঘৃণা হচ্ছে। কোন ইতিমখানায় আমার ছেলে? বল কোথায়? অফিসার জিপে তীব্র এবং তার ভাইয়াকে তুলল। তীব্রর সন্তানকে যে ইতিমখানায় রাখা হয়েছিল সেখানে। তীব্র শুধু ছটফট করছে, চোখ গড়িয়ে টপ টপ করে অশ্রু গাল বেয়ে পড়ছে। তখনই নন্দিতার ফোন আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে নন্দিতা বলল, তীব্র, কোথায় তুমি? সকাল থেকে তুমি নেই, জানো, বাড়িতে। নন্দিতার কথা থামিয়ে দিয়ে তীব্র বলল, নন্দিতা, আমাদের দ্বিতীয় সন্তান এখনও বেঁচে আছে। হসপিটাল থেকে চুরি করেছিল আমার নিজের মায়ের পেটের কালপ্রিট ভাই। কি বললে? আবার বলো প্লিজ, আবার বলো না কি বললে? হ্যাঁ নন্দিতা, আমাদের সন্তান বেঁচে আছে। খট করে শব্দ হয়ে ফোনটা কেটে গেল। তীব্রর বিষয়টা খটকা লাগলেও সন্তানকে খুঁজে পাওয়ার প্রবল সুখ তাকে অন্য সকল চিন্তা থেকে বিরত রাখলো। প্রায় 3 ঘন্টা রাস্তা অতিক্রম করার পর যেই ইতিমখানা পাওয়া গেল, তীব্র ঝাঁপ দিয়ে জিপ থেকে নামলো। জিপটা তখনও থামেনি। ভাইয়া কোথায় আমার ছেলে, কোথায়? তীব্রর ভাইয়া সমুদ্র বলে ডাক দিতেই একটা ফুটফুটে একটা বাচ্চা ছেলে গুটি গুটি পায়ে কাছে এলো। তীব্র নিজেকে আর আটকাতে পারলো না। নিজের ছেলেকে জড়িয়ে ধরে মুখে চুমু দিতে দিতে কান্না করতে লাগলো। অফিসার ওর ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, একটা বাবার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছেন, এত বড় পাষাণ কিভাবে হতে পারলেন? দেখুন, ছেলেকে কাছে পেয়ে বাবার আর্তনাদটা একবার দেখুন। এ যে এক স্বার্থহীন ভালোবাসা। এই দৃশ্য দেখে ওর ভাইয়ার চোখেও জল এলো। বাচ্চা ছেলেটা হঠাৎ এরূপ কর্মকাণ্ডে ভয় পেয়ে গেল। কেউ এলো, এসে তাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, জড়িয়ে ধরে কান্না করছে। এটার কারণ সে জানে না। তীব্রর ভাইয়ার দিকে তাকিয়ে তোতলানো স্বরে বলল, সুপারম্যান, ইনি কে? আমায় দলিয়ে ধরে আতে, আমার ভয় লাগতে। তীব্র বলল, আমায় চেনুনি? আমি যে তোমার বাবা, তোমার বাবা, একবার বাবা বলে ডাকো। তুমি আমার বাবা না, তোপার মেন। আমি তোমার কাতে দাবো। তীব্রর ভাইয়া দুহাত বাড়াতেই সমুদ্র ওর ভাইয়ার কোলে লাফিয়ে পড়লো এবং গলা জড়িয়ে ধরে থাকলো। তীব্রকে উদ্দেশ্য করে বলল, এই হলো তোর সন্তান। আমি এতটাও খারাপ না। ওকে রোজ আমি দেখতে আসি। যখন যা লাগে সব কিনে দিই। ওর বাবা মায়ের অভাব পূরণের সকল চেষ্টা আমি করেছি। ও আমায় ভালোবেসে সুপারম্যান বলে ডাকে। সুপারম্যান তো বলতে পারে না, বলে তুপারম্যান। সমুদ্র, ইনি হলো তোমার বাবা। তীব্র এবং নন্দিতার সন্তান সমুদ্র। নন্দিতা এখন তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বসে আছে। তীব্র বসে নন্দিতার সাথেই ইতিমখানা থেকে সোজা তীব্র বাসাতে চলে আসে, সাথে তার সন্তান। ভাইয়া এবং পুলিশ অফিসারও ছিল। জিপ বাড়ির সামনে দাঁড়াতেই তীব্র ওর সন্তান সমুদ্রকে নিয়ে বাড়িতে ঢুকেই, নন্দিতা, নন্দিতা কোথায় তুমি? দেখো আমাদের ছেলে।
দেখবে না নিজের ছেলেকে, বলে ডাকতে ডাকতে সোফায় বসলো। এদিকে নিজের সন্তান বেঁচে আছে এই খবর যখন তীব্র ফোন করে নন্দিতাকে জানায়, তৎক্ষণাৎ সে জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যায়। এত বড় ধাক্কা সামলাতে পারেনি। কাজের মেয়েটা দেখতে পেল নন্দিতা ফ্লোরে পড়ে আছে। তারপর মাথায় জল ঢালার পর নন্দিতার শ্বশুর ডাক্তার ডাকলে নন্দিতাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছিল। জ্ঞান ফিরতেই তীব্রর সেই, নন্দিতা, নন্দিতা, কোথায় তুমি? দেখো আমাদের ছেলে, দেখবে না নিজের ছেলেকে। কথাটা শুনে স্যালাইনের লাইনটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো নিচে ছুটতে থাকে। নিজের ছেলেকে দেখতে পেয়ে বুকে জড়িয়ে ধরে বসে আছে। কান্না করতে করতে তার চোখের জল শুকিয়ে গেছে। অফিসার তীব্রর ভাইয়াকে বলল, চলুন, আপনার শাস্তির এখনো অনেক বাকি। আমি সব শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি অফিসার। আমার মনে আর কোনো কষ্ট নেই। একটা অপরাধ ঢাকতে আরেকটা অপরাধ করেছিলাম, জড়িয়ে গিয়েছিলাম। এখন আমি কিছুটা মুক্ত। শাস্তি আমি মাথা পেতে নিব। হাতে হাত করা পরিয়ে নিয়ে যেতেই তীব্র বলল, অফিসার দাঁড়ান। অফিসার দাঁড়ালো। তীব্র উঠে চোখের জল মুছলো, কাছে গিয়ে বলল, ভাইয়া, তুমি যে অপরাধ করেছো তার কোনো ক্ষমা নেই, কিন্তু তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। আর তার থেকে বড় কথা, আমি আমার সন্তানকে ফেরত পেয়েছি। আজ যে আমার বড়ই খুশির দিন। এই দিনে আমি চাই না তোমার জন্য মিহিতা, বাবা মা মনে মনে কষ্ট পাক। মানুষ ভুল করে, তুমিও করেছো, এবং ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। যতই হোক, তুমি তো আমার ভাইয়া, ছোট থেকে তোমার আদরে বড় হয়েছি। কিভাবে তোমার শাস্তি দেখবো বলো? ভাই আমার, একটু জড়িয়ে ধরতে দিবি তোর এই পাপী ভাইটাকে? তীব্রকে জড়িয়ে ধরে কান্না করছে। মিস্টার শেখর তার দুই ছেলেকেই জড়িয়ে ধরে তিনিও কান্না করছেন। আজ যে মান অভিমানের পালা শেষ হতে চলেছে। নিজের রক্তের সম্পর্কের ভাইকে রেখে তার সুখের দিনে যে একটা অপূর্ণতা রয়ে যাবেই। তাদের মান অভিমানের পালা দেখে অফিসার চোখের জল মুছে বলল, এমন ভালোবাসার সম্পর্ক আমি আগে কখনো দেখিনি। সত্যিই তো, এত অভিমান রেখে কি হবে? ভুলটা বুঝতে পেরে একসাথে থাকাই তো জীবন। আমরা বাঁচেই বা কয়দিন? এই কটা দিন যদি হিংসা অভিমান করেই চলে যায়, তাহলে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। আপনাদের পরিবারের ব্যাপার আপনারা বুঝে নিন, আমি আসি তাহলে। তীব্র, কোথায় যাচ্ছেন অফিসার? মিষ্টি মুখ করে যান। আজ আমার সব থেকে খুশির দিন। রাবেয়া বেগমকে বেজায় খুশি লাগছে আজ। তিনি অফিসারকে শুধু মিষ্টি খাইয়েই রেহাই দেননি, সাথে 5টা প্যাকেটে মিষ্টি দিয়েছে। নন্দিতাকে জড়িয়ে ধরে বলল, বৌমা, আমাকেও তুমি মাফ করে দিও। অনেক কথা শুনিয়েছি তোমায়। নন্দিতা উত্তরে বলল, মা, কি বলছেন আপনি? আপনি তো মা। মা বলবে না তো কে বলবে? আমার নিজের মাকে তো ছেড়ে এসেছি, এখন আপনিই তো আমার আরেক মা। শেখর চৌধুরী আহ্লাদে গদগদ হয়ে বললেন, কই আমার দাদু ভাই? দাদু ভাই, চলো তো আমরা খেলি। তোমার জন্য কত শত খেলনা কিনে রেখেছি, দেখবে চলো। সমুদ্র আনন্দে উৎফুল্ল হয়ে শেখর চৌধুরীর সাথে বাগানে গেল। সমুদ্র ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। বল করছে শেখর চৌধুরী। নন্দিতা সমুদ্রের হাত ব্যাটের সাথে ধরে আছে, ছোট বাচ্চাদের যেভাবে হাত ধরে ক্রিকেট খেলায় সেভাবে। আর তীব্র আছে স্ট্যাম্পের পিছনে। রাবেয়া বেগম আশেপাশের সবাইকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত। তার মুখে যেন হাসি সরছেই না। শেখর চৌধুরী বল করলেন। নন্দিতা সমুদ্রের হাত দিয়ে ধরে থাকা ব্যাট দিয়ে বলে মারতেই বলটা উড়ে দূরে গিয়ে পড়ে। সমুদ্র খিলখিল করে হাসছে। তাকে জড়িয়ে ধরে হাসছে নন্দিতা। পাশে দাঁড়িয়ে চোখে টলমলে জল নিয়ে তীব্র তাকিয়ে আছে। শেখর চৌধুরী তীব্রর কাঁধে হাত রাখলেন। মা ছেলের এই ভালোবাসা উপভোগ করছে। মায়ের ভালোবাসা কত সুন্দর। সমুদ্র নন্দিতার দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, তুমি দলিয়ে ধরলে আমার এত ভালো লাগে কেন? কেউ দলিয়ে ধরলে আমার এত ভালো লাগে না, কিন্তু তুমি দলিয়ে ধরলে আমার খুব ভালো লাগে। সন্তানের মুখে এরূপ কথা শুনে একটি মায়ের মনের অবস্থা কিরূপ হতে পারে সেটা বর্ণনা করা যায় না। এভাবেই দিন কাটতে লাগলো। সমুদ্র এখন বড় হয়েছে, ক্লাস 2-এ পড়ে। একদিন স্কুল থেকে এসে দেখলো তীব্র দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এটা দেখে কোনো রকমে ব্যাগটা রেখে রান্নাঘর থেকে নন্দিতার হাত ধরে টানতে টানতে উপরে তীব্রর পাশে নিয়ে এসে বলল, বাবাই, দেখো মাকে নিয়ে এসেছি। লুকে লুকে খাও, তাই না? এবার মজা বুঝবে। সমুদ্রের কথা শুনে তীব্র নন্দিতা দুজনেই হাসছে। তীব্র সিগারেটটা ফেলে দিয়ে বলল, সরি বাবু, এই যে দেখো কান ধরছি, এই যে নাক মুলছি, আর কখনো এসব জিনিস ছুঁয়েও দেখবো না। খুশি? খুব খুশি। সমুদ্রের এরূপ তোতলানো কথা শুনে তীব্র আর নন্দিতা আবারও হাসলো। তীব্র সমুদ্রকে কোলে নিয়ে নন্দিতাকে জড়িয়ে ধরলো। তাদের সুখের জীবন শুরু। একটা ছেলে ফিরে পেল তার পরিবার, বাবা মা পেল তার সন্তান। আর কি চাই? এটাই কি যথেষ্ট নয়? সমাপ্ত। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।